আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় শত্রুকে? মার্কেট নয়, খবরও নয়, এমনকি আপনার কৌশলও নয়। আসল শত্রু হলো আপনার নিজের মন। আসল শত্রু হলো এক এমন বই যা বলে যে যতক্ষণ না আপনি আপনার আবেগ, অভ্যেস এবং মনের ধরনগুলো বুঝতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কোনো টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে ধারাবাহিকভাবে লাভ দিতে পারে না। তাই যদি আপনি ট্রেডিংয়ে কেবল টাকা রোজগার করতে না চান, বরং একজন পেশাদার, স্থির এবং মানসিকভাবে শক্তিশালী ট্রেডার হতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। অধ্যায় 1, ভাগ 1। আপনি বাজার থেকে হারেন না, আপনি নিজের কাছে হারেন। আর এই হার সবচেয়ে ব্যয়বহুল হয়। ট্রেডিংয়ে ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হলো না তো কোনো খারাপ কৌশল, না কোনো খারাপ সিস্টেম, বরং সেই মানসিক ফাঁদ যা একটি ফাঁদ হিসেবে কাজ করে। এই কথাটি এমন একটি সত্যের সঙ্গে শুরু হয়েছে যা বেশিরভাগ মানুষ স্বীকার করতে চায় না। আমাদের আবেগই আমাদের সিদ্ধান্তকে ভেঙে দেয় বা গড়ে তোলে। আর যখন আমরা এই বিষয়টিকে উপেক্ষা করি, তখন আমরা শুধু আমাদের টাকাই নয়, বরং আমাদের আত্মবিশ্বাসও হারাই। প্রত্যেক ট্রেডার কখনো না কখনো নিজেকে বলে, আমি জানতাম এই ট্রেডটা ভুল, তবু আমি এটা নিয়েছি। অথবা আমি লাভ নিয়েছি, কিন্তু তাড়াতাড়ি নিয়েছি, আর এখন দেখুন কত ওপরে চলে গেছে। এই ধরনের সব ভাবনা দেখায় যে সমস্যা বাইরে নয়, আমাদের ভেতরেই। ট্রেডিং কোনো মেশিন চালানো নয়, এটি একটি মানসিক যুদ্ধ। প্রতিটি ট্রেড কেবল আপনার জ্ঞানের পরীক্ষা নয়, বরং আপনার ধৈর্য, ভয়, লোভ এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা। এখন প্রশ্ন আসে, আমরা কিভাবে নিজেদেরকে ধ্বংস করি? লেখক বলেন, যখন আমরা আমাদের অতীতের অভিজ্ঞতাগুলোর সঙ্গে অজ্ঞানে জড়িত থাকি, তখন সেগুলো আমাদেরকে বাজারের প্রতিটি চালকে ভয় বা লোভের চশমা দিয়ে দেখতে বাধ্য করে। উদাহরণস্বরূপ, যদি আপনি কখনো একটি বড় ক্ষতি করেছেন, তাহলে পরের বার যখন বাজার একটু পড়বে, আপনি ঘাবড়ে গিয়ে ট্রেডটি কেটে দেবেন, যদিও এর পেছনে সঠিক যুক্তি থাকুক। আর যদি আপনি একবারে বড় উপার্জন করে থাকেন, তাহলে পরের বার আপনি আরও বেশি ঝুঁকির ওপর থাকেন। অর্থাৎ আপনি যত টেকনিক্যাল চার্ট, ইন্ডিকেটর এবং সেটআপই জানেন না কেন, যদি আপনার আবেগগুলো যাচাই ছাড়া প্রবল থাকে, তাহলে আপনি সেই ভুলগুলো বারবার করবেন। এর সোজা মানে হলো, ট্রেন্ড লাইন্স এবং ক্যান্ডেলস্টিকের আগে আপনাকে নিজেকে পড়তে হবে। এখন কথা বলা যাক সেই মানসিকতার যার মাধ্যমে আমরা নিজেদেরকে ধোঁকা দিই। আমাদের মস্তিষ্ক দুটি জিনিস চায় না: 1, ব্যর্থতাকে স্বীকার করা; 2, অনিশ্চয়তাকে সহ্য করা। আর এই দুটো জিনিসই ট্রেডিংয়ে প্রতিদিন আসে। তাই যখন আপনি লস নেন, তখন আপনার অহংকারে আঘাত লাগে। যখন আপনি কোনো এন্ট্রির জন্য অপেক্ষা করেন, তখন ফোমো তৈরি হয়। আর যখন আপনি একটি উইনিং ট্রেড থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসেন, তখন অনুশোচনা আপনাকে তাড়া করে। এসব তখন হয় যখন আপনার ট্রেডিং সিস্টেম বা বাজার নয়, বরং আপনার ভেতরের অসম্পূর্ণ আবেগিক দ্বন্দ্বগুলো প্রবল থাকে। লেখক বলেন, প্রত্যেক ট্রেড একটি আয়না যা আপনাকে দেখায় আপনি আসলে কি। যদি আপনি দ্রুত রিটার্ন চান, যদি আপনি অন্যের পরামর্শে ট্রেড নেন, যদি আপনি প্রতিবার তাড়াহুড়ো করেন, তাহলে এটি ট্রেডিংয়ের সমস্যা নয়, এটি আপনার ভেতরের অস্থিরতার প্রকাশ। তাই আপনার ট্রেডিং জার্নালের বিশ্লেষণ কেবল লাভ ক্ষতি দিয়ে করবেন না, বরং এতে আপনার আবেগের ভাষাও লিখুন। প্রতিবার ট্রেড নেওয়ার সময় নিজেকে প্রশ্ন করুন, আমি এই ট্রেডটি কেন নিচ্ছি? এটা কি আমার পরিকল্পনার অংশ, নাকি শুধু একটি আবেগিক প্রতিক্রিয়া? আমি কি ভয় বা লোভ দ্বারা প্রভাবিত? লেখক এখানে পরামর্শ দেন যে একটি পারফরমেন্স জার্নাল রাখা উচিত, যেখানে আপনি শুধু এন্ট্রি এক্সিট নয়, বরং সেই সময়ের মানসিক অবস্থাকেও রেকর্ড করবেন। এই অভ্যেসটি ধীরে ধীরে আপনাকে সেই সত্যটি দেখাবে যা থেকে আপনি পালিয়ে এসেছেন, যে ক্ষতির কারণ বাজার ছিল না, বরং আপনার নিজের প্রতিক্রিয়া ছিল। আর যেই আপনি সত্যটি ধরে ফেলবেন, সেখান থেকেই আপনার বৃদ্ধি শুরু হবে। ট্রেডিংয়ে টাকা রোজগার করা এক কথা, কিন্তু নিজেকে জানা এবং নিজের অভ্যেসগুলো ঠিক করা সেই টাকা ধরে রাখতে শেখায়। কারণ ট্রেন্ড ফলো করা সহজ, নিজের উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন। আর এই অধ্যায়ের সবচেয়ে মূল্যবান শিক্ষাটি এটাই, আপনি অনেক সময় ট্রেড হারেন না, আপনি নিজেকে ছেড়ে দেন। আর যখন মানুষ নিজেকে ছেড়ে দেয়, তখন কোনো কৌশল তাকে বাঁচাতে পারে না। অধ্যায় 1,
ভাগ 2, নিজের বিরুদ্ধে কাজ করার প্রক্রিয়া। প্রথম অংশে আপনি জেনেছেন কিভাবে আমাদের আবেগ ট্রেডিংয়ের সময় চুপচাপ আমাদের সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে। এই অংশে লেখক এক ধাপ আরও গভীরে যান এবং আমাদের সেলফ সাবোটাজ মানে নিজের বিরুদ্ধে কাজ করার প্রক্রিয়া বুঝতে শেখান। এখানে সবার প্রথমে আসে আবেগিক ট্রিগার। প্রত্যেক ট্রেডারের একটি দুর্বলতা থাকে, কোনো ভয়, কোনো নিরাপত্তাহীনতা, কোনো পুরনো অভিজ্ঞতা যা একটি বিশেষ পরিস্থিতিতে সক্রিয় হয়ে যায়। লেখক বলেন এই প্রতিক্রিয়াগুলো তাৎক্ষণিক নয়, এগুলো আমাদের অচেতন মানসিক ধরনগুলো থেকে আসে যা আমরা শৈশব, সমাজ বা পুরাতন অভিজ্ঞতা থেকে গ্রহণ করেছি। তাই ট্রেডিংয়ে বারবার একই ভুল করা মানুষরা অজ্ঞ নয়, তারা শুধু তাদের পুরনো আবেগিক ফাঁদ থেকে মুক্ত হতে পারেনি। এখন প্রশ্ন হলো কিভাবে এর থেকে বাইরে আসা যায়। এখানে লেখক একটি শক্তিশালী পদ্ধতি বলেন, সেলফ অবজারভেশন উইদাউট জাজমেন্ট, অর্থাৎ নিজের আচরণকে দেখুন কিন্তু তাকে সাজা বা দোষ দেবেন না। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো কারণ ছাড়া একটি ট্রেড নিয়ে নেন তাহলে নিজেকে বলুন, আমি এই ট্রেডটি কেন নিলাম? এটাই বাস্তব উন্নতির শুরু। এখন লেখক আরও একটি আকর্ষণীয় ধারণা দেন, আপনার ট্রেডের ধরনগুলো আপনার জীবনধারা, ভাবনা, সম্পর্ক পর্যন্ত প্রকাশ করে। যদি আপনি জীবনে বারবার জিনিসগুলো এড়িয়ে চলেন, সিদ্ধান্ত নিতে ভয় পান বা অন্যের মতামত দ্বারা প্রভাবিত হন, তাহলে এই অভ্যেসগুলো আপনার ট্রেডিংয়েও দেখা যাবে। তাই শুধু ট্রেডিং সিস্টেম ঠিক করলে হবে না, যতক্ষণ না আপনি নিজের চিন্তা, ব্যবহার এবং সিদ্ধান্ত নেবার অভ্যেসগুলো পরিবর্তন করছেন ততক্ষণ পর্যন্ত ট্রেডিংয়ে স্থায়িত্ব আসবে না। এখন লেখক একটি গভীর কথা বলেন, আবেগিক শৃঙ্খলা মানে আপনার অনুভূতিগুলোকে দমন করা নয়, এর মানে হলো সেগুলোকে বোঝা এবং পরিচালনা করা। অনুভূতিগুলোকে দমন করা আপনাকে মেশিন বানায় না, বরং ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা করে তোলে। সঠিক উপায় হলো সেগুলোকে চিহ্নিত করা, স্বীকার করা এবং নিয়ন্ত্রণ করা। যেমন একজন পাইলট বাতাসের ঝাপটাগুলোকে উপেক্ষা করেন না, বরং সেই অনুযায়ী ফ্লাইটকে অ্যাডজাস্ট করেন, তেমনি একজন পেশাদার ট্রেডারও নিজের আবেগগুলোকে স্বীকার করে সেই অনুযায়ী কৌশল পরিবর্তন করেন। পরের বড় বিষয়টি হলো পারফেকশনিজম। অনেক ট্রেডাররা মনে করেন যে তাদের প্রতিবাদ সঠিক হতে হবে, প্রতিটি ট্রেডে জিততে হবে, কিন্তু লেখক বলেন এই চিন্তা ট্রেডিংয়ে সবচেয়ে বেশি ক্ষতিকর। কারণ যখন আপনি প্রতিবার জেতার আশা করেন তখন একটি ছোট্ট ক্ষতিও আপনাকে হতাশ করে দেয়। মনে রাখবেন, ট্রেডিংয়ে ধারাবাহিকতা অর্থাৎ লস এবং উইন দুটোকেই গ্রহণ করা, এটাই দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি। অবশেষে লেখক এই অধ্যায়ের সারমর্ম বলেন, আপনার আসল শত্রু বাজার নয়, আপনার অজানা মন, আবেগগুলোকে বোঝাই সবচেয়ে বড় টেকনিক্যাল দক্ষতা। নিজেকে দেখা, স্বীকার করা এবং ঠিক করার অভ্যেসই ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদী সাফল্য আনে। আর এই অধ্যায়ের সবচেয়ে প্রতিধ্বনিত বাক্যটি হল অধ্যায় 2 ভাগ 1, যারা নিজে থেকে পালায় তারা সবসময় বাজারে কিছু খোঁজে আর অবশেষে সব হারায় যা আসলে তাদের কাছে আগে থেকেই ছিল। দ্বিতীয় অধ্যায়ে লেখক একটি অত্যন্ত জরুরি মানসিক সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেন যে ট্রেডিং কেবল সিদ্ধান্তের যুদ্ধ নয়, এটি পরিচয়, আইডেন্টিটিরও যুদ্ধ। কারণ যে মানুষটি নিজেই জানে না যে সে কে, সে বাজারে কি খুঁজবে। অনেক মানুষ টাকা রোজগারের জন্য ট্রেডিং শুরু করে, কিন্তু ধীরে ধীরে তারা তাদের পুরো আত্মমূল্য সেই সাফল্যের সঙ্গে যুক্ত করে ফেলে। একটি জয় আর তারা নিজেদেরকে জিনিয়াস মনে করে, একটি হার আর তারা নিজেদেরকে ব্যর্থ মনে করে। এখানে লেখক একটি গভীর কথা বলেন, অর্থাৎ যদি প্রতিটি ট্রেড থেকে আপনার আত্মসম্মান যুক্ত হয়ে যায় তাহলে আপনি ট্রেডিং করছেন না, আপনি একটি আবেগিক দোলনায় দুলছেন। এখন কথা বলা যাক সেই পরিচয়ের ফাঁট নিয়ে যা ট্রেডারদের ভুল পথে নিয়ে যায়। এর জন্য তারা ট্রেডিংকে চাকরির মতো করতে শুরু করে। ভালো সেটআপ থাকুক বা না থাকুক, তারা প্রতিদিন ট্রেড করে। কেন? কারণ যদি তারা ট্রেড না করে তাহলে তাদের মনে হবে যে তারা ট্রেডার নয়। এই মানসিকতা আপনাকে ট্রেডার বানায় না, এটি আপনাকে এমন একজন ব্যক্তিতে বদলে দেয় যে অস্থিরতার মধ্যে স্থায়িত্ব খুঁজছে। লেখক বলেন, ইউ আর নট ইয়োর ট্রেডস, ইয়োর আইডেন্টিটি মাস্ট বি সেপারেট ফ্রম ইয়োর আউটকামস। আপনি আপনার ট্রেড নন, আপনার পরিচয় আপনার ফলাফল থেকে আলাদা হওয়া উচিত। অর্থাৎ আপনি এমন একজন মানুষ যিনি চিন্তা করেন, অভ্যাস করেন, সিদ্ধান্ত নেন, কিন্তু প্রতিটি সিদ্ধান্তের ফলাফল কেবল একটি অভিজ্ঞতা, আপনার মূল্যায়ন নয়। তাই লেখক পরামর্শ দেন যে আপনি আত্মসংজ্ঞাটি অভ্যন্তরীণ করুন, বাহ্যিক নয়। বাহ্যিক পরিচয় বলে যদি আমি টাকা রোজগার করি তাহলে আমি সফল। অভ্যন্তরীণ পরিচয় বলে যদি আমি আমার প্রক্রিয়া অনুসরণ করি তাহলে আমি সফল, ফলাফল যাই হোক না কেন। এখন এই অধ্যায়ে লেখক আরও একটি ভ্রম ভাঙেন যে আত্মবিশ্বাস কোনো অ্যাফার্মেশন বা পজিটিভ থিঙ্কিং থেকে আসে না।
আসল আত্মবিশ্বাস আসে অভ্যাস, কাঠামো এবং আত্মসচেতনতা থেকে। যখন আপনি আপনার সিস্টেমকে পরীক্ষা করেছেন, যখন আপনি আপনার আবেগগুলোকে রেকর্ড করেছেন, যখন আপনি আপনার প্রতিটি সিদ্ধান্তের পর্যালোচনা করেছেন, তখন আত্মবিশ্বাস আসে। কারণ আপনার বিশ্বাস হয় যে আপনি আপনার প্রক্রিয়ার সৎ। লেখক বলেন ট্রেডিং হলো একটি পারফরম্যান্স অ্যাক্টিভিটি, যেমন খেলাধুলা বা সঙ্গীত। আর যেমন কোনো সঙ্গীত শিল্পী বা খেলোয়াড় ক্রমাগত অনুশীলন করে, তার ভিডিও বারবার দেখে, তেমনি একজন সত্যিকারের ট্রেডারও মানসিক পারফরম্যান্সে ট্রেনিং করে। এখন কথা বলা যাক আরও একটি অনকণ্ডিকে, বার্ন আউট এবং আবেগিক অবসাদ। অনেক মানুষ ভাবে যে তারা অলস, তারা সময় পাচ্ছে না, তারা ট্র্যাক থেকে সরে গেছে, কিন্তু আসলে তারা আবেগিকভাবে ক্লান্ত হয়ে গেছে। কেন? কারণ তারা তাদের ট্রেডিং পরিচয়কে এত গুরুত্বের সঙ্গে নিয়েছে যে প্রতিদিন যে তা জরুরি মনে হয়, প্রতিটি ক্ষতি ব্যক্তিগত অপমান মনে হয়। আর ধীরে ধীরে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, শরীর ক্লান্ত হয় এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা দুর্বল হয়ে যায়। তাই লেখক বলেন মানসিক ক্লান্তি চিহ্নিত করুন। ব্রেক নেওয়া কোনো দুর্বলতা নয়, বরং পেশাদার শৃঙ্খলা। আর আপনার পরিচয়কে আপনার মূল্য এবং বিকাশের সঙ্গে যুক্ত করুন, প্রতিদিনের ফলাফলের সঙ্গে নয়। যখন আপনার ট্রেডিং কিছু প্রমাণ করার প্রয়োজন থেকে মুক্ত হয়ে যায়, তখনই আপনি আসলে শান্ত, কেন্দ্রীভূত এবং কার্যকর ট্রেডার হতে পারেন। এই অধ্যায়ের প্রথম ভাগ এটাই শেখায় যে আপনি নিজেকে বাজার থেকে আলাদা দেখুন। আপনার অস্তিত্ব, আপনার চিন্তা, আপনার ক্ষমতা বাজারের কোনো একটি চাল দিয়ে নির্ধারিত হয় না। আর যে এটা বুঝে গেছে, সে বাজারে নয়, নিজের মনে জিতে গেছে। অধ্যায় 2 ভাগ 2। যখন আপনি আপনার প্রতিটি ক্ষতিকে নিজের মূল্য মনে করতে শুরু করেন, তখন আপনি নিজেকে সস্তায় বিক্রি করছেন। আগের অংশে আমরা জেনেছি যে আসল আত্মবিশ্বাস ট্রেডিংয়ের ফলাফল থেকে নয়, আপনার আচরণ এবং চিন্তার স্বচ্ছতা থেকে আসে। এখন এই অংশের লেখক সেই প্রক্রিয়াটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন, যার মাধ্যমে আপনি একটি শক্তিশালী ট্রেডার পরিচয় তৈরি করতে পারেন, যা হার বা জিত ছাড়াও স্থির থাকতে পারে। এই প্রক্রিয়া শুরু হয় বাস্তব প্রতিক্রিয়া নেওয়া ক্ষমতা থেকে। লেখক বলেন ফিডব্যাক ইজ দ্য ব্রেকফাস্ট অফ চ্যাম্পিয়ন্স। প্রতিক্রিয়া হলো চ্যাম্পিয়নদের সকালের খাবার। যদি আপনি আপনার ট্রেডিং জার্নালে শুধু এন্ট্রি আর এক্সিট রেকর্ড করেন, তাহলে আপনি আপনার মস্তিষ্কের মাত্র 10% অংশ ব্যবহার করছেন। কিন্তু যদি আপনি প্রতিটি ট্রেডের পরে মানসিক নোট তৈরি করেন, যেমন সেই সময় কেমন অনুভব করছিলাম, ট্রেড নেওয়ার কি আমার তাড়াহুড়ো ছিল, আমি কি পরিকল্পনা ছাড়া কোনো ঝুঁকি নিয়েছিলাম, তাহলে আপনি আপনার আচরণকে পড়তে শুরু করেন। আর এখান থেকেই আসল পরিবর্তনের শুরু হয়। পরের জরুরি দিকটি হলো রিহার্সাল এবং মানসিক অনুশীলন। প্রতিটি সফল খেলোয়াড় কেবল মাঠে নয়, নিজের মস্তিষ্কেও খেলে। সে বারবার সেই পরিস্থিতি নিয়ে ভাবে যেখানে তার ভুল হতে পারে এবং প্রতিক্রিয়া তৈরি করে। লেখক বলেন এর মাধ্যমে আপনার মস্তিষ্ক নতুন প্রতিক্রিয়াকে ডিফল্ট করে নেয় এবং আপনি পুরনো ফাঁদে পড়েন না। এখন আসে ইনার ডায়ালগ বা ভেতরের কথোপকথনের শক্তি। আপনি প্রতিদিন নিজের সঙ্গে শত শত কথা বলেন, আর প্রায়শই সেই কথাগুলো নেতিবাচক হয়। আমি কখনোই ধারাবাহিক হতে পারবো না, আমার মধ্যে হয়তো সেই গুণ নেই, আমি বারবার ভুল করি, মনে হয় আমি এর জন্য তৈরি নই। লেখক বলেন এই কথাগুলো শুধু ভাবনা নয়, এগুলো আপনার নিউরোলজিক্যাল প্রোগ্রামিং হয়ে যায়। অর্থাৎ মস্তিষ্ক বারবার সেই পথেই চলে যা আপনি নিজেই তাকে দেখান। তাই জরুরি হলো যে আপনি আপনার ভেতরের কণ্ঠকে সহযোগী বানান, সমালোচক নয়। প্রতিটি ক্ষতির পরে নিজেকে বলুন, আমি পরিকল্পনা থেকে সরে কাজ করেছি, আমি এটা ঠিক করতে পারি, এটা আমার মূল্যায়ন নয়, একটি অভিজ্ঞতা, আমি শিখছি আর শেখা ব্যর্থ নয়। এই সেলফ টক বা নিজের সঙ্গে কথা আপনার মনস্তত্ত্বকে ধীরে ধীরে পরিবর্তন করে এবং একটি স্থির, বিশ্বাসযোগ্য ট্রেডার পরিচয় তৈরি করে। এখন লেখক একটি শেষ কিন্তু অত্যন্ত মূল্যবান পরামর্শ দেন। ডিট্যাচ ফ্রম আউটকামস, অ্যাটাচ টু প্রসেস। ফলাফল থেকে বিচ্ছিন্ন হন, প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন। যতক্ষণ আপনি প্রতিবার টাকা রোজগারের আশায় ট্রেড করবেন, আপনি হারার ভয়ে বাধা থাকবেন। কিন্তু যেই আপনি প্রতিবার আরও ভালো সিদ্ধান্ত নেবার চেষ্টা করেন, আপনার আত্মসম্মান বাজার থেকে স্বাধীন হয়ে যায়। এর মানে এই নয় যে টাকার পরোয়া করবেন না, বরং এর মানে হলো টাকার পেছনে দৌড়াবেন না, তার দিকে এগিয়ে যান আপনার আচরণ এবং সিদ্ধান্ত দিয়ে। এই অধ্যায়ের শেষ হয় একটি প্রতিধ্বনিত শিক্ষা দিয়ে। প্রতিটি ট্রেড একটি সুযোগ হয় টাকা বানানোর, নয়তো নিজেকে আরও ভালো করার। আর যখন আপনি এটা ভাবতে শুরু করেন, তখন বাজার আপনাকে ভাঙতে পারে না, কারণ আপনি আগেই নিজেকে জুড়ে নিয়েছেন। অধ্যায় 3 ভাগ 1। ট্রেডিংয়ের ব্যর্থতার মূল কারণ প্রায়শই আমাদের মানসিক সংযোগিতা, শুধু ভুল অ্যানালিসিস নয়। তৃতীয় অধ্যায় আমাদের আরও একটি শক্তিশালী ধারণা দেয় যে ট্রেডিংয়ের ব্যর্থতার মূল কারণ প্রায়শই আমাদের মানসিক সংযোগিতা, শুধু ভুল অ্যানালিসিস নয়।
এই অধ্যায়ে লেখক বলেন যে অনেক ট্রেডাররা শুধু একটি স্ক্রিপ্ট বা সেটআপের ওপর মনোযোগ দেন, কিন্তু তারা এটা ভুলে যান যে আসল মনোযোগ নিজের সঙ্গে যুক্ত হওয়ার ওপর হওয়া উচিত। যদি আপনার মন এদিক ওদিক ঘুরে বেড়ায়, যদি আপনি ভেতর থেকে অশান্ত হন, তাহলে সবচেয়ে ভালো কৌশলও আপনাকে ধোঁকা দিতে পারে। এখন লেখক আমাদের দুটি ধরনের মানসিক অবস্থার মধ্যে পার্থক্য বোঝান। এক, ইমার্জড মাইন্ডসেট, যেখানে আপনি পুরোপুরি উপস্থিত থাকেন, একাগ্র থাকেন এবং আবেগিকভাবে শান্ত থাকেন। দুই, রিঅ্যাক্টিভ মাইন্ডসেট, যেখানে আপনি হয়তো অতীতের ভুলগুলোতে জড়িয়ে আছেন বা ভবিষ্যতে দুশ্চিন্তায় ডুবে আছেন। যখন আপনি ইমার্জড মাইন্ডসেটে থাকেন, তখন সেই একই বাজার আপনাকে একদম পরিষ্কার দেখায়। যখন রিঅ্যাক্টিভ মাইন্ডসেটে থাকেন, তখন সেই একই বাজার আপনাকে বিভ্রান্ত করতে শুরু করে, আপনার ভেতরে নিরাপত্তাহীনতা তৈরি করে। এখানে লেখক বলেন, দ্য স্টেট অফ মাইন্ড উইথ হুইচ ইউ অ্যাপ্রোচ দ্য মার্কেট ইজ ইউর রিয়েল এজ। আপনি যে মানসিক অবস্থা নিয়ে বাজারের কাছে যান, সেটাই আপনার আসল এজ। এখন প্রশ্ন আসে, এই শান্ত মানসিক অবস্থা পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়? লেখক বলেন যে এর পথ সেলফ অ্যাওয়ারনেস দিয়ে যায়। প্রতিবার যখন আপনি ট্রেডিং ডেস্কে বসেন, সেই সময় নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আজ কোনো রাগ, অনুশোচনা বা ভয় নিয়ে আসছি? আমি কি আজ আমার মনকে শান্ত করেছি, না সরাসরি শোরের মধ্যে ঢুকিয়েছি? অনেক প্রফেশনাল ট্রেডার ট্রেডিংয়ের আগে মেডিটেশন করেন, জার্নালিং করেন বা 5 মিনিট চোখ বন্ধ করে নিজেদের মনকে ডিটক্স করেন। কেন? কারণ যখন মন পরিষ্কার থাকে, তখনই প্রাইস অ্যাকশনের ভাষা বোঝা যায়। তাই লেখক একটি অভ্যাস বলেন, প্রি ট্রেড প্রেপারেশন রিচুয়াল। এই রিচুয়ালটি শুধু 4-5 মিনিটের হতে পারে, কিন্তু এটি আপনাকে প্রতিক্রিয়া থেকে প্রতিচেষ্টার অবস্থায় নিয়ে আসে। রিচুয়ালের উদাহরণ, চোখ বন্ধ করে 5টা গভীর শ্বাস নিন, নিজেকে মনে করিয়ে দিন, আজ আমি শিখতে এসেছি, প্রমাণ করতে নয়। আজকের আবেগিক ট্রিগারগুলোকে চিহ্নিত করুন, গতকালের ক্ষতি কি আমার সিদ্ধান্তকে প্রভাবিত করবে? অবশেষে নিজেকে বলুন, আমি পরিকল্পনা অনুযায়ী চলব, ফলাফল অনুযায়ী নয়। এই ছোট্ট অভ্যাসটি প্রতিদিন আপনাকে সেই মানসিক অবস্থায় নিয়ে আসবে যেখান থেকে সবচেয়ে ক্লিয়ার আর শান্ত ট্রেডগুলো আসে। এখন লেখক আরও একটি জরুরি কথা তোলেন, আপনাকে আপনার মনোযোগের শক্তিকে গভীরতায় লাগাতে হবে, পরিমাণে নয়। অর্থাৎ কম কিন্তু স্পষ্ট বিশ্লেষণ করুন, কম কিন্তু সঠিক সময় দেখা শিখুন, এবং সবচেয়ে জরুরি, আপনার মনোযোগ সেখানেই রাখুন যেখানে তা জরুরি, যেখানে অভ্যাস তাকে টানে না। অধ্যায় 3 ভাগ 2। যেদিন আপনি নিজের ভেতরের অস্থিরতাকে চিনতে পারবেন, সেদিনই আপনি বাজারের চাল বুঝতে শুরু করবেন। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আমরা শিখেছি যে ট্রেনিংয়ের সবচেয়ে বড় এজ আমাদের স্টেট অফ মাইন্ড। এই দ্বিতীয় অংশে লেখক আরও গভীরভাবে বোঝান যে মাইন্ডফুলনেস, অ্যাওয়ারনেস এবং কন্ট্রোলড অ্যাটেনশন কিভাবে আপনাকে অন্যদের থেকে আলাদা করে এবং একজন পেশাদার মতো ভাবতে সাহায্য করে। লেখক একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করেন। ধরুন আপনার সামনে দুজন ট্রেডার আছেন। প্রথম ট্রেডার প্রতিটি ছোট মুভে প্রতিক্রিয়া করে, দ্রুত ট্রেড ধরতে চায়, বারবার এন্ট্রি এবং এক্সিট করে কারণ সে কিছু হারানোর ভয় পায়। দ্বিতীয় ট্রেডার শান্ত, প্রতিটি মুভ নিয়ে ভাবে, শৃঙ্খলার সঙ্গে বসে আছে, তার কোনো তাড়াহুড়ো নেই। এখন প্রশ্ন এটা নয় যে কে বেশি ট্রেড করে, প্রশ্ন হলো কার মানসিকতা বাজারের সঙ্গে ভারসাম্যপূর্ণ। লেখক বলেন, আ মাইন্ড ইজ দ্য ফাউন্ডেশন অফ ক্রিয়েটিভ ডিসিশন মেকিং। একটি শান্ত মন সৃজনশীল সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি। অর্থাৎ যখন আপনি ভেতর থেকে স্থির থাকেন, তখনই আপনি সেই স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন যা ট্রেডিংয়ে জরুরি। এখন কথা বলা যাক কিভাবে একটি শান্ত এবং কেন্দ্রীভূত মন তৈরি করা যায়। এখানে লেখক মেন্টাল রিসেন্টারিংয়ের উপায় বলেন। যখনই আপনি অনুভব করেন যে আপনি ভেতর থেকে এলোমেলো হয়ে গেছেন, তখন এই 3টি ধাপ অনুসরণ করুন। 1, বেন্ড, ঝুঁকুন, ট্রেনিং থামিয়ে দিন, স্ক্রিন থেকে সরে যান। 2, ব্রিথ, শ্বাস নিন, 3 থেকে 5টা গভীর শ্বাস নিন, শরীরকে শান্ত করুন। 3, রিফোকাস, পুনরায় মনোযোগ দিন, নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমার ভূমিকা কি? আমি কি পেশাদারভাবে ভাবছি নাকি আবেগিকভাবে? এই 3টি ধাপ আপনাকে আবার সেই কেন্দ্রে নিয়ে আসে যেখান থেকে বস্তুনিষ্ঠ চিন্তা শুরু হয়। এখন লেখক একটি আকর্ষণীয় কথা বলেন। অনেক মানুষ ট্রেডিংয়ে ফ্লো স্টেট বা ফ্লো স্টেটের কথা বলে। ফ্লো স্টেট অর্থাৎ সেই মানসিক অবস্থা যেখানে মানুষ তার কাজে এতটাই হারিয়ে যায় যে সময়, ভয় এবং দুশ্চিন্তা যেন উধাও হয়ে যায়। লেখক বলেন যে এই ফ্লো স্টেট তখনই আসে যখন আপনার কাছে স্পষ্ট নিয়ম থাকে, আপনার ভেতরে শান্তি থাকে এবং আপনার উদ্দেশ্য রোজগার করা নয় বরং সঠিক কাজ করা হয়। অর্থাৎ যখন আপনি সিদ্ধান্তের উপর মনোযোগ দেন, ফলাফলের উপর নয়, তখন আপনি ফ্লোতে আসেন।
এখন লেখক আমাদের আরও একটি অভ্যাস বলেন, পোস্ট ট্রেড ডিকম্প্রেশন। প্রতিদিন ট্রেডিংয়ের পরে 5 থেকে 10 মিনিট বের করুন এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনার ট্রেডিং জার্নালে লিখুন। আজ কোন ট্রেডগুলোতে আমি আবেগিক ছিলাম? আমি কখন আমার সিস্টেমকে উপেক্ষা করেছি? কেন? কখন আমি পরিকল্পনা অনুযায়ী ট্রেড করেছি এবং ফলাফল কেমন ছিল? দিনের শুরু এবং শেষে আমার মানসিক অবস্থা কতটা পরিবর্তিত হয়েছে? এই অভ্যাসটি আপনাকে প্রতিদিন আপনার মানসিক অবস্থার একটি মানচিত্র তৈরি করতে শেখায়। ধীরে ধীরে আপনি জানতে শুরু করেন যে আপনি কোন পরিস্থিতিতে শক্তিশালী চিন্তা করেন এবং কোন পরিস্থিতিতে দুর্বল হয়ে পড়েন। এখন একটি জরুরি কথা, লেখক বলেন যে একজন ট্রেডারের কাজ কেবল রোজগার করা নয়, আসল কাজ হলো স্বচ্ছতার সন্ধান। স্বচ্ছতা কথার থেকে আসে, অভ্যাস থেকে, শৃঙ্খলা থেকে এবং সবচেয়ে বড় কথা, ভেতরের সততা থেকে। কারণ যখন আপনি নিজের ভেতরের সত্যকে চিনতে পারেন, তখন বাজার আপনাকে ভয় দেখায় না, এটি আপনার সিদ্ধান্তগুলোকে পরীক্ষা করে এবং আপনি শান্ত থাকেন। লেখক এই অধ্যায়টি একটি গভীর বাক্য দিয়ে শেষ করেন, কারণ বাজার তো প্রতিদিন বদলাবে, কিন্তু যদি আপনার মন স্থির, সতর্ক এবং প্রতিক্রিয়াশীল হয়, তাহলে আপনি প্রতিটি পরিবর্তিত বাজারেও একইভাবে ভাবতে পারবেন এবং সেই চিন্তাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। অধ্যায় 4 ভাগ 1। যে নিজেকে বদলাতে পারে না সে বাজার থেকে জিততে পারে না, কারণ বাজার প্রতিদিন নিজেকে বদলায়। চতুর্থ অধ্যায় আমাদের একটি একেবারে নতুন ক্ষেত্রে নিয়ে যায়। মনোবিজ্ঞানের বাইরে এখন কথা হচ্ছে পরিবর্তন নিয়ে। লেখক এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। আপনি কি সত্যি পরিবর্তন হতে চান, নাকি শুধু ফলাফল পরিবর্তন করতে চান? অনেক মানুষ বলে যে তারা পরিবর্তন হতে চায়, কিন্তু আসলে তারা তাদের পুরনো অভ্যাস, পুরনো বিশ্বাস এবং পুরনো ভয়ের সঙ্গে লেগে থাকে। তারা চায় যে তারা অভ্যন্তরীণ পরিবর্তন ছাড়াও আরও ভালো ট্রেডিং ফলাফল পাবে। কিন্তু লেখক স্পষ্ট বলেন যে এই অভ্যন্তরীণ পরিবর্তন শুরু হয় কোথা থেকে? এটি শুরু হয় আত্মসচেতনতা থেকে, কিন্তু শুধু বোঝার মাধ্যমে নয়, স্বীকার করার মাধ্যমে। স্বীকার করা যে হ্যাঁ, আমার ওভার ট্রেড করার অভ্যাস আছে, হ্যাঁ, আমি প্রতিটি ক্ষতিকে অহংকারের উপর নেই, হ্যাঁ, আমি শর্টকাটের সন্ধান করি কারণ আমি সন্দেহকে ভয় পাই। এখন লেখক বলেন যে পরিবর্তন কেবল মনে ভাবার মাধ্যমে হয় না, আসল পরিবর্তন নিয়মানবিক অনুশীলন থেকে আসে। যদি আপনি চান যে আপনি আরও ধৈর্যশীল হন, তাহলে শুধু বই পড়া যথেষ্ট নয়, আপনাকে নিজের জন্য একটি ছোট অভ্যাসের নিয়ম তৈরি করতে হবে যা আপনি প্রতিদিন করবেন। যেমন প্রতি সকালে ট্রেডিংয়ের আগে আপনার ভয়গুলোকে লেখা এবং সেগুলোর উত্তরও লেখা। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার চিন্তা, অনুভূতি এবং সিদ্ধান্ত নেবার ধরনকে ধীরে ধীরে পরিবর্তন করে দেয়। এখন লেখক আমাদের একটি চমৎকার ফ্রেমওয়ার্ক দেন, অ্যাওয়ারনেস, সচেতনতা। যখন আপনি আপনার ভুল এবং আবেগগুলোকে চিনতে পারেন। ইন্টারাপশন, বাধা দান, যখন আপনি সেই ভুলগুলোর মাঝখানে থামতে শুরু করেন। রিপ্লেসমেন্ট, প্রতিস্থাপন, যখন আপনি সেই আচরণের জায়গায় নতুন অভ্যাস রাখেন। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিবার ফোমোতে ট্রেড করেন, তাহলে প্রথম ধাপ হলো এটা বোঝা যে এমন কেন হচ্ছে, অ্যাওয়ারনেস। তারপর পরের বার যখন সেই একই অনুভূতি আসে, তখন আপনি নিজেকে থামান, ইন্টারাপশন। আর তারপর তার বদলে একটি ঠান্ডা শ্বাস নিয়ে চার্টটি আবার দেখেন, রিপ্লেসমেন্ট। এই প্রক্রিয়াটি একদিনে পরিবর্তিত হয় না, কিন্তু আপনি যত এটি পুনরাবৃত্তি করবেন, আপনার মানসিক ওয়্যারিং ততই পরিবর্তিত হবে। এখন লেখক আরও একটি গভীর বিষয় উত্থাপন করেছেন, আইডেন্টিটি বেস চেঞ্জ, অর্থাৎ আপনি শুধু আপনার আচরণ নয়, আপনার চিন্তার পরিচয়ও পরিবর্তন করুন। যদি আপনি নিজেকে একজন আবেগিক ট্রেডার মনে করেন, তো আপনি বারবার সেই ধরনের কাজই করবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমি একজন ডিসিপ্লিনড ডিসিশন মেকার, অর্থাৎ আইডেন্টিটি বেসড চেঞ্জ ইমোশন বেসড নয়, তবে ধীরে ধীরে আপনার মন সেই দিকে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। লেখক নিউরোসায়েন্সের উপর ভিত্তি করে বলেন, প্রতিটি নতুন বিশ্বাস, প্রতিটি নতুন আচরণ একটি নতুন নিউরাল পাথ তৈরি করে এবং আপনি যত এটি পুনরাবৃত্তি করেন, তা ততই শক্তিশালী হয়। অর্থাৎ ডিসিপ্লিন কোনো প্রতিভা নয়, এটি একটি অনুশীলন, এবং এই অনুশীলনটি তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন আপনি এটিকে আপনার ভেতরের পরিচয়ের সঙ্গে যুক্ত করেন। এই অধ্যায়ের প্রথম অংশটি এটাই বলে যে পরিবর্তন শুধুমাত্র বাইরের বাজার পড়ে আসে না, আসল পরিবর্তন আসে যখন আপনি আপনার ভেতরের বাজারকে পড়তে শুরু করেন। অধ্যায় 4 অংশ 2,
আপনার সবচেয়ে বড় ট্রেড কোনো স্টক নয়, বরং সেই সিদ্ধান্ত যেখানে আপনি আপনার পুরনো আচরণ থেকে এগিয়ে যান। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশে লেখক আপনাকে সেই কঠিন কিন্তু প্রয়োজনীয় পথের দিকে নিয়ে যান, যা দীর্ঘমেয়াদী পরিবর্তনের পথ। কারণ সত্যি কথা হলো, যে অভ্যাসগুলো আজ আপনাকে সফলতা থেকে দূরে রাখছে, সেই অভ্যাসগুলোই একসময় আপনার সুরক্ষার উপায় ছিল। অনেক ট্রেডার অতিরিক্ত ট্রেড করেন কারণ তাদের ভেতরে কোথাও একটা আওয়াজ থাকে, যদি আমি কিছু না করি তাহলে আমি সুযোগ মিস করব। কিছু ট্রেডার লস মেনে নিতে পারেন না কারণ তারা কখনো শেখেননি কিভাবে ব্যর্থতা থেকে নিজেকে আলাদা করতে হয়। লেখক এখানে বলেন, এভরি ট্রেডিং মিস্টেক হ্যাজ আ সাইকোলজিক্যাল ফাংশন, অর্থাৎ নিজের ভুলকে ঘৃণা করবেন না, তার মূল কারণটি বুঝুন। সেই ভুলটি এসেছে একটি পুরনো বিশ্বাস থেকে, হয়তো শৈশব থেকে, হয়তো অতীতের কোনো ঘিত্তা থেকে। আর যখন আপনি তা বোঝেন, তখনই আপনি তা পরিবর্তন করতে পারেন। এখন আমরা নতুন প্যাটার্ন তৈরি করা নিয়ে কথা বলবো। লেখক আমাদের একটি বাস্তব অনুশীলন শেখান। প্রতিটি অভ্যাসের জন্য যা আপনি পরিবর্তন করতে চান, আগে থেকেই একটি নতুন ডিফল্ট রেসপন্স তৈরি করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ট্রিগার হয় মিস হয়ে যাওয়া মুভ দেখে ঘাবড়ে যাওয়া, তবে আপনার নতুন রেসপন্স হতে পারে, আমি পরবর্তী সুযোগটি শান্তভাবে খুঁজব এবং প্ল্যান অনুযায়ী থাকব। যদি আপনার ট্রিগার হয় লস হলেই প্রতিশোধের অনুভূতি, তাহলে আপনার রেসপন্স হতে পারে, আমি লসের পর পজ করব। অর্থাৎ শুধু ভাবলে পরিবর্তন আসে না, বারবার অনুশীলন করলে আসে। এখন লেখক অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কথা বলেন। শুধু নিজের কাছে প্রতিশ্রুতি দেওয়া যথেষ্ট নয়, প্রতি সপ্তাহে নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন। এই সপ্তাহে আমি কোন আচরণে পরিবর্তন এনেছি? কোন ট্রিগারগুলো এখন আমাকে আঁকড়ে ধরে আছে? আমি আমার লক্ষ্যের সাথে কতটা যুক্ত অনুভব করেছি? এই প্রশ্ন করার প্রক্রিয়াটি সেই আয়না যা আপনাকে আপনার সত্যিকারের ক্রেতা দেখায়। আপনি একজন মানুষ, মেশিন নন। ভুল হবেই, কিন্তু সেগুলো আপনার মূল্য হ্রাস করে না, বরং প্রতিটা ভুল আপনার সিস্টেমকে আপডেট করার একটি সুযোগ। লেখক বলেন, চেঞ্জ রিকোয়ার্স সেফটি, এবং আপনি মূল টেক্সটে এখানে একটি অসম্পূর্ণ বাক্য আছে যার শেষ অংশর উপস্থিত। লেখক একজন কোচের মতো বলেন, তুমি পড়েছ কিন্তু উঠেওছ, তুমি হেরেছ কিন্তু শিখেছ, তুমি ভেঙেছ কিন্তু এখন আবার তৈরি হচ্ছ। অধ্যায় ৫, অংশ ১। ট্রেডিংয়ে আসল যুদ্ধ আপনার চার্টে নয়, আপনার ভেতরে চলে, এবং যে নিজেকে হারায় সেই বাজারকে জয় করে। পঞ্চম অধ্যায় আমাদের এমন একটি ক্ষেত্রে নিয়ে যায় যা বেশিরভাগ ট্রেডারই উপেক্ষা করে: আত্মনিরীক্ষণ এবং নিরপেক্ষ মূল্যায়ন। অনেক লোক নিজেকে দুর্ভাগ্য মনে করে, কেউ নিজেকে ওভারথিঙ্কার বলে, আবার কেউ কেউ নিজেকে ডিসিপ্লিনড মনে করে। কিন্তু যখন আবেগের ঝড় আসে, তখন সব মুখোশ খুলে যায়। লেখক বলেন, ইউ আর নট হোয়াট ইউ থিঙ্ক অফ ইউর সেলফ, ইউ আর হোয়াট ইউর বিহেভিয়ার কনসিস্টেন্টলি শোজ। অর্থাৎ আপনি নিজেকে কি মনে করেন তাতে কিছু যায় আসে না। আসল পার্থক্যটা এই যে আপনি বারবার কি করেন, বিশেষ করে যখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকে। এখন লেখক এই অধ্যায়ে একটি অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া শেখান: পারফরম্যান্স বেসড সেলফ অ্যাওয়ারনেস। অর্থাৎ শুধু চিন্তার উপর নয়, ডেটা এবং প্যাটার্নের উপর ভিত্তি করে আত্মবিশ্লেষণ। এর জন্য আপনাকে প্রতিদিনের ট্রেডের 3টে দিক রেকর্ড করতে হবে। 1, টেকনিক্যাল সিদ্ধান্ত, আপনি কি প্ল্যান অনুযায়ী ট্রেড করেছেন নাকি করেননি। 2, আবেগিক অবস্থা, সেই সময় আপনার ভেতরে ভয়, উৎসাহ বা অধৈর্যের মাত্রা কেমন ছিল। 3, সিদ্ধান্ত, আপনি কি আপনার পরিকল্পনায় থেকে সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিদিন এই 3টে জিনিস ট্র্যাক করলে 1 সপ্তাহের মধ্যে আপনার প্যাটার্নগুলো পরিষ্কারভাবে দেখা যায়। কোন দিনগুলোতে আপনি বেশি লস করেন, মানডে ব্লুজ নাকি ফ্রাইডে ফ্যাটিগ? কোন পরিস্থিতিতে আপনি তাড়াহুড়ো করেন, কোন পরিস্থিতিতে আপনার ডিসিপ্লিন সবচেয়ে শক্তিশালী থাকে? এই পর্যবেক্ষণ আপনাকে দেখিয়ে দেয় যে আসল গল্পটা কি এবং গল্পে কোথায় দুর্বলতা আছে। এখন লেখক আরও একটি গভীর কথা বলেন: ভয়, লোভ, ক্লান্তি এই আবেগগুলোর শত্রু নয়। শত্রু হলো এই আবেগগুলোর সম্পর্কে আপনার অজানা থাকা। কারণ যখন আপনি জানতে পারেন যে আপনি কি অনুভব করছেন, তখন আপনি আপনার চিন্তাভাবনাকে আবার রুট করতে পারেন। লেখক এখানে একটি কৌশল শেখান: ইমোশন লেভেলিং। যখনই কোনো শক্তিশালী আবেগ উঠে আসে, তাকে একটি নাম দিন। এটি ফিয়ার অফ মিসিং আউট, এটি রিভেঞ্জ থিঙ্কিং, এটি হোপ বেসড হোল্ডিং। মনোবিজ্ঞান অনুসারে যখন আপনি কোনো আবেগকে নাম দেন, তখন তার প্রভাব 15% কমে যায়, কারণ তখন সেই আবেগ আপনার উপর নয়, আপনার সামনে থাকে। এরপর লেখক আরও একটি প্রয়োজনীয় জিনিসের কথা বলেন: প্রত্যেকটা ট্রেডারের কিছু কগনিটিভ বায়াস থাকে। আপনি সেই ডেটাই খোঁজেন যা আপনার ধারণাকে সঠিক প্রমাণ করে। একটি ছোট ক্ষতিও এত ভারী লাগে যে আপনি একটি ভুল ট্রেডে আটকে থাকেন। ওভার কনফিডেন্স, 3টে ট্রেড সঠিক হলে আপনি ভাবেন যে এখন আপনি অপ্রতিরোধ্য।
এই বায়াসগুলোকে ভাঙার একমাত্র উপায় হলো প্রশ্ন করা। যখন আপনার মন সবচেয়ে বেশি আত্মবিশ্বাসে থাকে তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই ট্রেডে আছি কারণ এটি আমার প্ল্যানে আছে, নাকি কারণ আমি বিরক্ত? আমি কি সত্যি এই সেটআপটি বারবার পরীক্ষা করেছি, নাকি এটি শুধু একটি গাট ফিলিং? যদি অন্য কোনো ট্রেডার এটি করত তবে কি আমি একই মতামত দিতাম? এই প্রশ্নগুলো আপনার মনকে রিয়্যাক্টিং মোড থেকে বের করে থিঙ্কিং মোডে নিয়ে আসে। এই অধ্যায়ের প্রথম অংশটি এটাই বোঝায় যে আত্মনিরীক্ষণের মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে আয়নায় সম্পূর্ণ সততার সাথে দেখা। কারণ যে নিজের চোখের দিকে চোখ রেখে তাকাতে পারে সেই বাজারের প্রতিটি মুখোশ পড়তে পারে। অধ্যায় 5 অংশ 2, বাজারকে হারানোর প্রথম শর্ত হল নিজের ভেতরের বিভ্রান্তিকে হারানো। পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ আপনাকে আত্মনিরীক্ষণ থেকে আত্ম উন্নতির দিকে নিয়ে যায়। লেখক বলেন, আপনি কোথায় ভুল করেন শুধু তা জেনে নেওয়া যথেষ্ট নয়। আসল জয় তখন যখন আপনি প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেন। এখানে লেখক একটি অভূতপূর্ণ অনুশীলন শেখান, 1 চেঞ্জ পার উইক চ্যালেঞ্জ। প্রতি সপ্তাহে আপনার আচরণের একটি দুর্বলতা বেছে নিন এবং পুরো সপ্তাহ ধরে শুধু সেইটির উপর কাজ করুন। উদাহরণস্বরূপ, সপ্তাহ 1 অতিরিক্ত ট্রেডিং বন্ধ করা, সপ্তাহ 2 প্রতিটি লসের পর 10 মিনিটের বিরতি নেওয়া, সপ্তাহ 3 সকালের প্রস্তুতি রুটিন অনুসরণ করা। এই পরিবর্তনটি কাগজে লিখুন, দিনে একবার জোরে পড়ুন এবং ট্রেডিং শুরু করার আগে তার উদ্দেশ্যটি পুনরাবৃত্তি করুন। লেখক বলেন, লাস্টিং চেঞ্জ ডাজন্ট হ্যাপেন ইন জায়ান্ট লিপস। অর্থাৎ স্থায়ী পরিবর্তন কোনো জাদু নয়, বরং প্রতিদিনের অনুশীলন থেকে আসে। এখন লেখক আরও একটি গুরুত্বপূর্ণ কৌশলের কথা বলেন, পারফরম্যান্স রিপ্লে। দিনের শেষে আপনি নেওয়া সিদ্ধান্তগুলোকে মানসিকভাবে রিভাইন্ড করুন। আপনি কি প্যানিক করে কোনো ইম্পালসিভ সিদ্ধান্ত নিয়েছিলেন? আপনি কি আপনার পরিকল্পনা অনুযায়ী সঠিক এক্সিট নিয়েছিলেন? সেই সময় আপনার ভাবনা কি ছিল? সেই ভাবনার প্রভাব কি হয়েছিল? এই রিপ্লে আপনাকে নেক্সট টাইম অ্যাওয়ারনেস দেয়। অর্থাৎ যখন পরের বার সেই একই পরিস্থিতি আসবে তখন আপনার মন বলবে, আমরা এই দৃশ্যটি আগে দেখেছি এবং জানি কি করতে হবে। এখন কথা বলা যাক পরিবেশের প্রভাব নিয়ে। লেখক বলেন, অনেক সময় আমাদের আচরণ আমাদের ভেতর থেকে নয়, বরং আমাদের বাইরের পরিবেশ থেকে ট্রিগার্ড হয়। ভাবুন, যদি আপনার ট্রেডিং ডেস্ক সবসময় অগোছালো থাকে, আপনার মন কি পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারবে? যদি মোবাইলটি সবসময় আপনার পাশে অ্যালার্ট পাঠাতে থাকে, আপনি কি ফোকাস করতে পারবেন? তাই লেখক পরামর্শ দেন, আপনার কর্মক্ষেত্র শান্ত এবং সুবিন্যস্ত রাখুন। একটি টাইম স্লট সেট করুন যেখানে আপনি শুধু ট্রেডিং অ্যানালিসিস করবেন। মোবাইল এবং অন্য ঝামেলা থেকে দূরে থাকুন, কারণ যে পরিবেশে আপনি চিন্তা করেন সেটাই আপনার চিন্তার গুণমান নির্ধারণ করে। এখন লেখক আরও একটি গভীর কিন্তু খুবই প্রয়োজনীয় ধারণার দিকে অগ্রসর হন, রিডিফাইনিং ফেলিওর। অনেক লোক একটি লসের পর ভাবে, আমি হয়তো এই ক্ষেত্রের জন্য তৈরি নই, আমার মধ্যে সেই এজ নেই যা পেশাদারদের মধ্যে থাকে, আমার কপালই ভালো। কিন্তু লেখক বলেন, ফেলিওর ইজ নট দি অপোজিট অফ সাকসেস। কারণ প্রতিটি ভুল আপনাকে দেখায় যে কোথায় কি উন্নতি করতে হবে, প্রতিটি পতন দেখায় যে আপনার দেওয়াল কোথায় দুর্বল, এবং প্রতিটি কষ্ট একটি নতুন নিয়মের সূচনা। লেখক পরামর্শ দেন যে প্রতিটি লসের পর এই 3টে প্রশ্নের উত্তর দিন। 1, আমি কোথায় পরিকল্পনা থেকে সরে এসেছিলাম? 2, সেই সময় আমি কি অনুভব করেছিলাম এবং কেন? এবং 3, পরের বার আমি কি আলাদা করব? এই প্রক্রিয়াটি যতটা সরল মনে হয় ততটা গভীর, কারণ এটি আপনাকে আপনার স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া থেকে বের করে নিয়ে আসে। এর জন্য লেখক একটি অনুশীলন প্রস্তাব করেন, ট্রেডিং ডিব্রিফ প্রোটোকল। প্রতিটি ট্রেডিং সেশনের পর নিজেকেই 5টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। 1, আজকের আমার সবচেয়ে বেস্ট ডিসিশন কি ছিল এবং কেন? 2, আজকের আমার সবচেয়ে বড় ভুল কি ছিল এবং তাতে আমার ভূমিকা কি ছিল? 3, আজকের আমার মানসিক অবস্থা কেমন ছিল, টেনশন, মনোযোগ না উৎসাহ? 4, আমি কি আমার পরিকল্পনা অনুসরণ করেছি? যদি না করে থাকি, কেন? 5, আগামীকালের জন্য আমি একটি জিনিস আরও ভালো করতে পারি। যখন আপনি এই অনুশীলনটি নিয়মিত করেন তখন আপনার আচরণের ব্যক্তিগত দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। কিছু লোক দ্রুত লাভ নিয়ে বেরিয়ে যায়, কিছু লোক লসকে দীর্ঘক্ষণ ধরে রাখে, কিছু লোক প্ল্যানের বাইরে গিয়ে ফোমো ট্রেড করে। এই আচরণগুলো পরিবর্তন করার আগে আপনাকে তাদের ট্রিগার বুঝতে হবে। যেমন আপনি যখন কোনো ভুল করেন তখন আপনার শরীরে কোনো টান অনুভব করেন কি, যেমন বুকে চাপ, দ্রুত শ্বাস প্রশ্বাস। এই ছোট ছোট ডেটা পয়েন্টগুলো আপনাকে আপনার ইমোশনাল প্যাটার্ন দেখাতে শুরু করে এবং তখন আপনি সেগুলোকে ভাঙার শক্তি পেতে পারেন। এখন লেখক ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলেন। যেভাবে খেলোয়াড়রা মাঠে নামার আগে কল্পনা করে যে তারা কেমন পারফর্ম করবে, তেমনি একজন ট্রেডারকেও মানসিকভাবে অনুশীলন করতে হয়।
সকালে ট্রেডিং শুরু করার আগে 2-3 মিনিটের জন্য চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি একটি পরিষ্কার সেটআপ দেখেছেন, আপনি শান্ত মন দিয়ে প্ল্যান অনুসরণ করেছেন, আবেগ এসেছে কিন্তু সেগুলোকে পর্যবেক্ষণ করেছেন এবং একটি দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছেন। এই ভিজুয়ালাইজেশন দিয়ে আপনার মন সেই আদর্শ অবস্থায় প্রি-প্রোগ্রাম হয়ে যায়, যার ফলে লাইভ মার্কেটে আপনি সেই দিকে কাজ করার সম্ভাবনা বাড়িয়ে দেন। লেখক বলেন, ইফ ইউ ট্রেন ইয়োর মাইন্ড টু বি কেওটিক, ইয়োর ট্রেডিং উইল বি কেওটিক। অর্থাৎ যদি আপনি মনকে বিশৃঙ্খলভাবে প্রশিক্ষণ দেন তাহলে আপনার ট্রেডিংও তেমনই হবে, কিন্তু যদি আপনি এটাকে স্বচ্ছতা, শান্তি এবং কোচিং দিয়ে পূর্ণ করেন তাহলে এটি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এই অধ্যায়ের প্রথম অংশটি আমাদের এই প্রশ্নটি দিয়ে ছেড়ে যায়, আপনি কি প্রতিদিন শুধু বাজার পড়েন নাকি নিজেকেও? অধ্যায় 6 অংশ 2। একজন ভালো ট্রেডার বাজারকে পরিবর্তন করে না, সে নিজেকে উন্নত করে, প্রতিদিন একটু একটু করে, আর একটু বেশি স্বচ্ছতার সাথে। ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় অংশ সেলফ কোচিংয়ের গভীরতাকে আরও বেশি উন্মোচন করে। এখন শুধু একটি অনুশীলনের কথা নয়, বরং একটি মানসিক জীবনশৈলীর কথা হচ্ছে। লেখক বলেন যে সেলফ কোচিং শুধু ট্রিগার থামানোর উপায় নয়, এটি আপনার ভেতরের সবচেয়ে শক্তিশালী সত্যকে সামনে আনার প্রক্রিয়া। লেখক এখন একটি অত্যন্ত শক্তিশালী ধারণা উপস্থাপন করেন, ইউ নেভার আস্ক হোয়াট ইজ রং উইথ মি, ইউ আস্ক হোয়াট ইজ রিকোয়ার্ড ফর মি টু গ্রো। অর্থাৎ যখন আপনি নিজেকে কোচিং করছেন তখন আপনার এটা বলা উচিত নয় যে আমার কি ভুল হচ্ছে, আবার সেই ভুল, বরং এটা জিজ্ঞাসা করা উচিত যে আমি কেন এমন করলাম, সেই সময় কি ভাবছিলাম, কি অনুভব করছিলাম। কারণ কোচিং তখনই কার্যকর হয় যখন তাতে সম্মান এবং কৌতূহল থাকে, আত্মদোষারোপ এবং রাগ নয়। এখন লেখক বলেন যে সেলফ কোচিংকে আরও কার্যকর করার জন্য আপনাকে মেটাকগনিশন গড়ে তুলতে হবে। মেটাকগনিশন অর্থাৎ থিঙ্কিং অ্যাবাউট ইয়োর থিঙ্কিং। এটি তখন হয় যখন আপনি কোনো ট্রেডের সময় নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করেন। আমি এখন কেন অস্থির হয়ে উঠছি, আমি কেন এই ট্রেডটি নিতে চাই, এটি কি ভয় নাকি শুধু একটি আবেগ, আমি কি আমার নিয়ম থেকে বাইরে যাচ্ছি? এই প্রশ্নগুলো আপনার মনোযোগ আপনার ভেতরের দিকে নিয়ে আসে এবং এটি সেলফ কোচিংয়ের আসল রূপ। এখন গোল বেসড কোচিং নিয়ে কথা বলা যাক। লেখক বলেন, আপনি কি ভুল করছেন শুধু তা জেনে নেওয়া যথেষ্ট নয়, আপনাকে এটাও জানা জরুরি যে আপনি কোন দিকে অগ্রসর হতে চান। এর জন্য প্রতি মাসে একটি মাইক্রো গোল সেট করুন এবং প্রতিদিন তা মনে করুন। উদাহরণ, মাইক্রো গোল, প্রতিটি লতের পর বিরতি নেওয়া, ডেইলি চেক ইন, আজ আমি কি নিয়ম ভেঙেছি, কতবার সফল হয়েছি, কতবার ব্যর্থ হয়েছি এবং কেন। এই ছোট ছোট লক্ষ্যগুলো ধীরে ধীরে আপনার মানসিক ডিসিপ্লিন তৈরি করে। এখন লেখক এই অধ্যায়ে একটি গভীর সত্য বলেন, বিগেস্ট ব্রেক থ্রু ইজ ইমোশনাল স্টেবিলিটি, নট টেকনিক্যাল মাস্টারি। এমন একজন ট্রেডারই সফল হন যিনি মিসড অপরচুনিটিকে ব্যর্থতা নয়, বরং প্রক্রিয়ার একটি অংশ মনে করেন। তিনি ছোট ভুল থেকে ঘাবড়ে যান না, সেগুলোকে শেখার সুযোগ মনে করেন। এমন ট্রেডার প্রতিটি পরিস্থিতিতে নিজেকে এক ধাপ পিছনে টেনে দেখতে পারেন। লেখক আবার আমাদের বলেন যে সেলফ কোচিংয়ের শক্তির আরেকটি উপায় হলো পিয়ার রিভিউ, অর্থাৎ সপ্তাহে একবার এমন একজন ব্যক্তির সাথে আলোচনা করা যিনি ট্রেডিং বোঝেন। আপনারা দুজনেই নিজেদের সপ্তাহের ভুলগুলো শেয়ার করুন, একে অপরের চার্ট দেখুন, সততার সাথে প্রতিক্রিয়া দিন। এটা কি ভয় ছিল, এটা কি লোভ ছিল, এটা কি নিয়ম থেকে বাইরে ছিল? লেখক বলেন, when you make your process transparent, your growth accelerates। কারণ যখন আপনি নিজেকে জবাবদিহি করেন তখন আপনার সচেতনতার মাত্রা বহুগুণ বেড়ে যায়। এখন এই অধ্যায়ের শেষে লেখক আমাদের একটি শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন, your best trades and not the ones where you made money but the ones where you followed process with integrity। অর্থাৎ টাকা আসা বা যাওয়া এটা প্রতিদিন পরিবর্তিত হতে থাকবে, কিন্তু যখন আপনি এমন একটি ট্রেড করেন যা আপনার নীতি অনুযায়ী, যা আপনার নিয়মের সাথে মেলে, তখন আপনি শুধু একটি ভালো সিদ্ধান্তই নেন না, বরং আপনার শক্তিশালী মানসিক দুর্গের দেয়ালে আরেকটি ইঁট বসান। আর এটাই সেলফ কোচিংয়ের সবচেয়ে বড় জয়, যে আপনি বাইরের বিশৃঙ্খলার মধ্যেও ভেতরে স্থির থাকেন। অধ্যায় 7 অংশ 1, যে নিজেকে বোঝে না সে বাজারকে কখনো পুরোপুরি বুঝতে পারে না। সপ্তম অধ্যায়ে লেখক আপনাকে আরও গভীরে নিয়ে যান ব্যক্তিগত মূল্যবোধ এবং ট্রেডিংয়ের সামঞ্জস্যের দিকে। অনেক সময় আমরা সফল হতে চাই কিন্তু ক্রমাগত ভেতরে একটি টান অনুভব করি, যেন কিছু অসম্পূর্ণ, যেন আমরা ট্রেড করছি কিন্তু সেই প্রক্রিয়ায় আমরা নিজেরা নেই। লেখক বলেন, পারফরমেন্স বিকামস ফুলফিলমেন্ট, অর্থাৎ যখন আপনি যেভাবে ট্রেড করছেন তা আপনার ব্যক্তিগত মূল্যবোধের সাথে মেলে
তখনই আপনি শুধু টাকা উপার্জন করেন না, বরং সন্তুষ্টিও পান। এখন প্রশ্ন হলো, আপনার ব্যক্তিগত মূল্যবোধ কি? লেখক বলেন যে এগুলো সেই জিনিস যা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, যেমন স্বাধীনতা, শৃঙ্খলা, স্বচ্ছতা, শিক্ষা, সেবা, সাহস। এখন ভাবুন, আপনার ট্রেডিং প্রক্রিয়া কি সেই মূল্যবোধগুলোকে প্রতিফলিত করে? আপনি কি শৃঙ্খলাকে মূল্য দেন কিন্তু প্রতিবার ট্রেডিংয়ে তাড়াহুড়ো করেন? আপনি কি সততায় বিশ্বাস করেন কিন্তু নিজের কাছে বা অন্যের কাছে লুজ লুকান? আপনি কি স্বাধীনতা চান কিন্তু প্রতি মিনিটে চার্ট দেখতে দেখতে বাজারে দাস হয়ে থাকেন? লেখক বলেন, পারফরম্যান্স স্ট্রেস অকার্স হোয়েন দেয়ার ইজ কনফ্লিক্ট বিটুইন হু ইউ আর অ্যান্ড হাউ ইউ ট্রেড। যখন আমাদের ট্রেডিং স্টাইল আমাদের আসল স্বভাবের সাথে মেলে না, তখনই ভেতরের দ্বন্দ্ব শুরু হয়। তাই লেখক আমাদের একটি অসাধারণ অনুশীলন দেন। 1. আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? 2. আমি জীবনে যখন গর্ব অনুভব করেছি তখন আমি কোন মূল্যবোধগুলো প্রকাশ করেছি? 3. আমার আদর্শ ট্রেডিং স্টাইল কেমন হবে যদি আমাকে শুধু সেটির ওপরেই মনোযোগ দিতে হয়, টাকার উপর নয়? এই প্রশ্নের উত্তর আপনাকে বলবে যে আপনি ট্রেডিংয়ে কোন দিকে অগ্রসর হতে চান, শুধু কৌশলের স্তরে নয় বরং আত্মিক স্তরে। এখন লেখক পারফরম্যান্স ইন্টিগ্রিটি নিয়ে কথা বলেন। পারফরম্যান্স ইন্টিগ্রিটির মানে হলো আপনার কাজ এবং আপনার বিশ্বাসের মধ্যে সামঞ্জস্য। উদাহরণস্বরূপ, যদি আপনি বিশ্বাস করেন যে আমি একজন ডিসিপ্লিন ট্রেডার, তাহলে কি আপনি প্রতিবার আপনার নিয়মগুলো অনুসরণ করেন, নাকি যখন ভয় বা লোভ আসে তখন আপনি সেই ধারণাটি ছেড়ে দেন? লেখক বলেন, এভরি টাইম ইউ বিট্রে ইয়োর ট্রেডিং প্ল্যান ইউ বিট্রে ইয়োর সেলফ ইমেজ। এবং যখন বারবার এমন হয় তখন একদিন আপনার আত্মবিশ্বাসই দুর্বল হয়ে যায়, আপনি নিজের উপরই বিশ্বাস হারাতে শুরু করেন। তাই এটি জানা জরুরি যে আপনার প্রতিটি কাজকে আপনার ঘোষিত মূল্যবোধের সাথে মিলিয়ে দেখতে হবে। এখন আরও একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলা যাক, ইনার ভয়েস ট্রেনিং। লেখক বলেন যে প্রতিটি মানুষের ভেতরে একটি কণ্ঠস্বর থাকে যা তাকে গাইড করে, কিন্তু বেশিরভাগ মানুষ সেই আওয়াজকে ভয়, গোলমাল, তাড়াহুড়ো বা আশার কারণে দমিয়ে দেয়। সেলফ কোচিংয়ের পরবর্তী স্তরে আপনি এই কণ্ঠস্বরকে এতটাই জোরে করেন যে তার লোভ, ভয় এবং ফোমোর থেকে জোরে কথা বলতে পারে। কিভাবে? প্রতিটি ট্রেডের আগে 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এই ট্রেডটি কি আমার সিস্টেম অনুযায়ী? আমি কি এই ডিসিশনটি পুনরাবৃত্তি করতে গর্ব অনুভব করব? যখন উত্তর আসে তা দমন না করে শুনুন এবং তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নিন। লেখক এই অংশে এটাই শেখান যে ট্রেডিং শুধু পরিকল্পনা এবং ডেটার খেলা নয়, এটি আপনার চরিত্র এবং মূল্যবোধেরও পরীক্ষাও। এবং যখন আপনি আপনার ভেতরের এই দিকগুলোকে ট্রেডিং প্রক্রিয়ায় একীভূত করেন, তখন আপনি শুধু একজন ভালো ট্রেডারই নন, একজন সম্পূর্ণ এবং সমন্বিত মানুষও হয়ে ওঠেন। অধ্যায় 7 অংশ 2। যখন আপনার বাইরের পারফরম্যান্স আপনার ভেতরের সত্যের সাথে মেলে, তখন আপনি শুধু সফলও নন, সন্তুষ্ট। সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অংশে লেখক সেলফ অ্যালাইনমেন্টকে পরবর্তী স্তরে নিয়ে যান। এখন কথা হচ্ছে ট্রেডিংকে আপনার জীবনের উদ্দেশ্যের সাথে যুক্ত করার। কারণ সত্যি কথা হলো, বেশিরভাগ লোক ট্রেডিংকে কেবল উপার্জনের একটি মাধ্যম মনে করে, কিন্তু ট্রেডিং শুধু টাকা উপার্জনের একটি উপায় নয়। এটি একটি এমন আয়না যেখানে আপনার ধৈর্য, চরিত্র, আত্মমূল্য এবং বিশ্বাস সবকিছু প্রতিফলিত হয়। লেখক আমাদের শেখান যে যখন আপনি ট্রেডিংকে কেবল একটি পেশা নয় বরং একটি সাধনা মনে করেন, তখন এতে আপনার সম্পূর্ণ উপস্থিতি আসে। তাই তিনি বলেন, টু মাস্টার ট্রেডিং ইউ মাস্ট মাস্টার মিনিং। অর্থাৎ যতক্ষণ না আপনি আপনার প্রক্রিয়ায় কোনো অর্থ দেখতে পান, যতক্ষণ না প্রতিটি সিদ্ধান্তে কোনো গভীরতা অনুভব করেন, ততক্ষণ আপনি শুধু পৃষ্ঠের ওপর ভাসতে থাকবেন। এখন লেখক বলেন যে এই অর্থকে আপনার ট্রেডিংয়ে আনার জন্য 3টি স্তম্ভের প্রয়োজন হয়। 1. উদ্দেশ্য, আমি কেন ট্রেড করি? 2. প্রক্রিয়া, আমার পরিকল্পনা কি? 3. অগ্রগতি, আমি কিভাবে আরো ভালো হচ্ছি। এখন যদি এই 3টির মধ্যে কোনো একটিও দুর্বল হয়, তবে ভেতরে ভেতরে একটি শূন্যতা অনুভূত হয় এবং এই শূন্যতাই বারবার আত্মসন্দেহ, অতিরিক্ত ভয় বা লোভের রূপে উঠে আসে। লেখক এখানে পরামর্শ দেন যে প্রতি সপ্তাহে একবার আপনি নিজের কাছে এই 3টি প্রশ্নের উত্তর লিখুন। এই সপ্তাহে আমার জন্য ট্রেডিংয়ের অর্থ কী ছিল? আমার প্রক্রিয়া কি আমার উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ ছিল? আমি কি শুধু টাকা উপার্জনের চেষ্টা করছি? এখন লেখক আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। অনেক লোক ট্রেডিংয়ের সময় এক ব্যক্তি থাকেন, শান্ত, বিশ্লেষণী, শৃঙ্খলাবদ্ধ, আর তাদের সাধারণ জীবনে তারা অন্য একজন ব্যক্তি, অস্থির, অগোছালো, অসংযমী। লেখক বলেন, এই বিভাজনই সবচেয়ে বড় ভারসাম্যহীনতার মূল। তাই এটি জরুরি যে আপনি আপনার পুরো জীবনের সেই মূল্যবোধ এবং নীতিগুলোর অনুশীলন করুন যা আপনি আপনার ট্রেডিং ডেস্কে দেখতে চান।
উদাহরণস্বরূপ, যদি আপনি ট্রেডিংয়ে ধৈর্য চান তবে জীবনেও ধৈর্যের অনুশীলন করুন। যদি আপনি সিদ্ধান্তের স্বচ্ছতা চান তবে দৈনন্দিন জীবনে পরিষ্কার পছন্দ নিন। যদি আপনি আত্মনিয়ন্ত্রণ চান তবে প্রতিটি পরিস্থিতিতে বিরতি নিয়ে উত্তর দিতে শিখুন। কারণ ট্রেডিং শুধু একটি বিচ্ছিন্ন দুঃখতা নয়, এটি আপনার পুরো ব্যক্তিত্বের প্রতিফলন। এখন ইমোশনাল সাস্টেইনেবিলিটি নিয়ে কথা বলা যাক। লেখক মনে করেন যে ট্রেডিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দীর্ঘ সময় ধরে স্থির এবং কেন্দ্রিক থাকা। কারণ এই পেশাটি আবেগিক অস্থিরতায় পূর্ণ। একদিন লাভ হয় আপনি উড়ে যান, পরের দিন লস হয় আপনি ভেঙে পড়েন। যদি আপনি এই উত্থান পতনে আটকে থাকেন তবে আপনার মানসিক শক্তি ধীরে ধীরে ফুরিয়ে যেতে থাকে। লেখক পরামর্শ দেন যে আপনি একটি ইমোশনাল সাস্টেইনেবিলিটি সিস্টেম তৈরি করুন, যেখানে প্রতিদিন কিছু এমন কার্যকলাপ থাকবে যা আপনার মানসিক ব্যাটারিকে চার্জ করবে। ডায়েরি লেখা, যাতে আপনি আপনার ভাবনাগুলো বাইরে বের করতে পারেন। হাঁটা বা মেডিটেশন, যাতে মানসিক স্থান পাওয়া যায়। ব্যক্তিগত সময়, যেখানে আপনি কোনো ফলাফলের চিন্তা ছাড়াই শুধু থাকতে পারেন। কারণ যখন আপনি ভেতর থেকে রিচার্জ হন তখনই আপনি বাইরের যুদ্ধে টিকে থাকতে পারেন। অধ্যায় 8, অংশ 1, বাজারের সবচেয়ে বড় অস্ত্র নিজের মনকে বোঝা। অবশেষে লেখক এই অধ্যায়টিকে একটি সুন্দর বাক্যের সাথে শেষ করেছেন। ট্রেডিং হলো লাভের যাত্রা, কিন্তু তার চেয়েও বেশি এটি হলো উদ্দেশ্যের যাত্রা। এবং যখন আপনি এই উদ্দেশ্যটি খুঁজে পান, যখন আপনি আপনার প্রক্রিয়াকে আপনার মূল্যবোধের সাথে সংযুক্ত করেন, যখন আপনি আপনার পেশাকে আপনার ব্যক্তিত্বের প্রসার হিসেবে বাঁচতে শুরু করেন, তখন আপনি কেবল টাকা উপার্জন করেন না, আপনি অর্থ এবং আত্মসম্মানও উপার্জন করেন। অধ্যায় 8 অংশ 1 বলে যে বাজারের সবচেয়ে বড় সুবিধা হলো সেই ব্যক্তির যে নিজের মনকে অন্যদের চেয়ে ভালোভাবে বোঝে এবং প্রতিদিন নিজের প্রক্রিয়াকে উন্নত গায়। এর অর্থ হলো, যদি আপনি প্রতিদিন একটি কাঠামোগত পদ্ধতির অধীনে চিন্তা, ট্রেড এবং শেখেন, তাহলে আপনার সিদ্ধান্তগুলো ধীরে ধীরে আবেগ থেকে মুক্ত হয়ে পেশাদার হয়ে ওঠে। এই অধ্যায়ের শুরু হয় একটি অত্যন্ত কার্যকরী ধারণা দিয়ে, কাঠামো শৃঙ্খলাকে মুক্ত করে। এর মানে হলো, যখন আপনি একটি সিস্টেমের সাথে চলেন তখন শৃঙ্খলা বোঝা মনে হয় না, বরং এটি আপনাকে স্বাধীনতা দেয়। কারণ এখন আপনাকে প্রতিবার সিদ্ধান্ত নিতে হয় না, এখন সিদ্ধান্ত সিস্টেম নেয় এবং আপনি তা বাস্তবায়ন করেন। তাই লেখক প্রথমে আপনাকে একটি ব্যক্তিগত ট্রেডিং কাঠামো তৈরি করতে শেখান। এই কাঠামোটি 3টি অংশ নিয়ে গঠিত। 1, প্রি মার্কেট রুটিন। প্রতিটি ট্রেডিং দিন একটি শান্ত, মনোযোগী মানসিকতা দিয়ে শুরু হওয়া উচিত। তাই লেখক পরামর্শ দেন যে আপনি প্রতিদিন সকালেই কাজগুলো করুন। বাজারের প্রধান খবর এবং ইভেন্টগুলো দেখুন, আপনার ওয়াচ লিস্ট পর্যালোচনা করুন, কিন্তু শুধুমাত্র সেই শেয়ারগুলোই বেছে নিন যা আপনার কৌশলের সাথে মেলে। আপনার মানসিক অবস্থা পরীক্ষা করুন, আমি কি মনোযোগী? কল্পনা করুন, আজ আমি আমার নিয়মগুলো কিভাবে অনুসরণ করব। এই প্রস্তুতি আপনাকে বাজারে নিক্ষিপ্ত বলগুলো নয়, বরং আপনার নিজের সিদ্ধান্তের সাথে খেলার শক্তি দেয়। 2, ইন মার্কেট রুলস। বাজার খোলার সাথে সাথে আবেগগুলো প্রবল হয় এবং তখনই সিস্টেম কাজে আসে। ইন মার্কেট সময় আপনাকে কেবল 2টি জিনিসের উপর মনোযোগ দিতে হবে: ট্রিগার সিস্টেম এবং এক্সিকিউশন ডিসিপ্লিন। লেখক বলেন, যদি আপনি একটি ট্রেডের সময় অতিরিক্ত চিন্তা করেন তাহলে আপনার সিস্টেম যথেষ্ট সংজ্ঞায়িত নয়। অর্থাৎ যদি আপনাকে ট্রেড নেওয়ার সময় অনেক ভাবতে হয়, তাহলে হয় আপনার সেটআপ স্পষ্ট নয় অথবা আপনি তাতে আত্মবিশ্বাসী নন। তাই আপনাকে প্রতিটি ট্রেডের আগে নিজেকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করার অভ্যাস করতে হবে। এই ট্রেডটি কি আমার পরিকল্পনার মধ্যে পড়ে? ঝুঁকি ও লাভের অনুপাত কি আমার নিয়ম অনুযায়ী? আমি কি সিদ্ধান্তটি আবার নিতে পারতে গর্ব অনুভব করব? যদি 3টেরই উত্তর হ্যাঁ হয়, তাহলে ট্রেড নিতে দ্বিধা করা উচিত নয়। আর যদি না হয়, তাহলে ট্রেড থেকে দূরে থাকা বিজয়ী ট্রেডারদের লক্ষণ। 3, পোস্ট মার্কেট রিফ্লেকশন। বাজার মন্দ হবার পর আসল কাজ শুরু হয়, কারণ এখান থেকেই বৃদ্ধি আসে। লেখক বলেন, আপনার জার্নাল আপনার চার্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের শেষে আপনাকে একটি পারফরম্যান্স শিট তৈরি করতে হবে। কতগুলো ট্রেড পরিকল্পনা অনুযায়ী ছিল, কতগুলো সিদ্ধান্ত আবেগপ্রবণ ছিল। আপনি কি আপনার উন্নতির দিকগুলো নোট করেছেন? এই প্রতিফলন আপনাকে পরের দিনের জন্য আরও তীক্ষ্ণ করে তোলে। এখন লেখক আরেকটি উপেক্ষিত দিক নিয়ে কথা বলেন, মেন্টাল ফেটিগ ম্যানেজমেন্ট। অনেক সময় আপনি জানেন কি করতে হবে, আপনার কাছে সেটআপও আছে, অভিজ্ঞতাও আছে, কিন্তু আপনি ক্লান্ত থাকেন, মনোযোগ বিক্ষিপ্ত থাকে, মন ভারাক্রান্ত থাকে। এখানেই লেখক একটি গভীর উপসংহার দেন, মানসিক শক্তির অভাব প্রায়শই দুর্বল শৃঙ্খলার ছদ্মবেশে আসে। অর্থাৎ অনেক সময় আপনি মনে করেন আপনার শৃঙ্খলার অভাব রয়েছে, অথচ সত্যিটা হলো আপনি মানসিকভাবে ক্লান্ত। তাই লেখক মানসিক শক্তি বাঁচানোর এবং পুনরায় পূরণ করার জন্য পরামর্শ দেন, দিনে অন্তত 2 বার গভীর শ্বাস নিন, সম্পূর্ণভাবে স্ক্রিন থেকে 3 মিনিটের জন্য দূরে থাকুন, প্রতি 45 মিনিটে 5 মিনিটের জন্য দূরে থাকুন। আপনার কর্মক্ষেত্রকে পরিষ্কার এবং অনুপ্রেরণাদায়ক রাখুন, কারণ একটি শান্ত ও সংগঠিত পরিবেশই তীক্ষ্ণ সিদ্ধান্তের ভিত্তি। এই অধ্যায়ের প্রথম অংশটি আমাদের এখানেই ছেড়ে যায় একটি নতুন উপলব্ধির সাথে, যে যদি আমরা প্রতিদিন একটু প্রস্তুতি, একটু সততা এবং একটু পর্যালোচনা করি, তাহলে আমাদের ট্রেডিং কেবল একটি কার্যকলাপ নয়, এটি একটি নিরন্তর উন্নতির পদ্ধতি হয়ে ওঠে। অধ্যায় 8, অংশ 2, ট্রেডিংয়ে সবচেয়ে বেশি আয় তারাই করে
যারা সবচেয়ে বেশি ধারাবাহিক। অষ্টম অধ্যায়ের দ্বিতীয় অংশ এখন আপনাকে এক ধাপ আরও এগিয়ে নিয়ে যায় ট্রেডিং প্রক্রিয়া অপটিমাইজেশনের দিকে। অর্থাৎ এখন শুধু নিয়ম অনুসরণ করার কথা নয়, বরং আপনার পুরো প্রক্রিয়াটিকে এমনভাবে উন্নত করার কথা যাতে এটি সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যূনতম বিশৃঙ্খলা দেয়। লেখক বিশ্বাস করেন যে প্রতিটি সফল ট্রেডারের একটি ফিডব্যাক লুপ থাকে যা তাকে ক্রমাগত উন্নতির দিকে নিয়ে যায়। এই লুপটি 4টি ধাপে কাজ করে। এই ফিডব্যাক লুপটি সঠিকভাবে প্রয়োগ করার জন্য লেখক আমাদের ডেটা চালিত সহ সংশোধন শেখান। এর অর্থ হল আপনি আপনার ট্রেডিং সিদ্ধান্তগুলোকে কেবল অনুভূতির ওপর ভিত্তি করে নয়, বরং কঠিন ডেটার ভিত্তিতে দেখেন। কিভাবে প্রতিটি দিনের ট্রেডের ফলাফল শুধুমাত্র লাভ ক্ষতি দিয়ে নয়, বরং এটিও ট্র্যাক করুন এন্ট্রি কি আপনার নিয়ম অনুযায়ী ছিল, আপনি কি সময় মতো বেরিয়েছিলেন নাকি ভয় বা লোভের কারণে এক্সিট পরিবর্তন করেছেন। প্রতি সপ্তাহে দেখুন কতগুলো এ ট্রেড হয়েছে, কতগুলো সি ট্রেড হয়েছে, এবং সেখান থেকেই আপনি জানতে পারবেন আপনাকে কোথায় কাজ করতে হবে। লেখক আরও একটি ধারণা উপস্থাপন করেন, বিহেভিয়ারাল ইকুইটি কার্ভ। এটি একটি কাল্পনিক গ্রাফ যা দেখায় যে যদি আপনি প্রতিটি ট্রেড আপনার শৃঙ্খলা অনুযায়ী করতেন তাহলে আপনার ইকুইটি কেমন দেখাতো। এখন আপনার আসল ক্ষতিগুলো কোথা থেকে হয়েছে তা জানা, খারাপ কৌশল থেকে নাকি খারাপ আচরণ থেকে, আপনাকে লেজার ফোকাস দেয়, এবং যখন এটি জানা যায় তখন সংশোধনও সম্ভব। এখন লেখক এমন একটি বিষয় নিয়ে কথা বলেন যা বেশিরভাগ মানুষ উপেক্ষা করে, ডিসিশন ফাটিগ। আমাদের মস্তিষ্ক প্রতিটি সিদ্ধান্তের সাথে একটু একটু করে ক্লান্ত হয়, এবং যখন দিনের শেষে আপনি অনেকগুলি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তখন আপনি অনিচ্ছাকৃত সিদ্ধান্ত নিতে শুরু করেন। তাই লেখক পরামর্শ দেন যে আপনি আপনার ট্রেনিং সময় ও শক্তিকে এইভাবে ভাগ করুন। হাই ফোকাস ট্রেডস, প্রথম 2 ঘন্টা পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণ, মাঝের সময় বিশ্লেষণ এবং জার্নালিং, বাজার বন্ধ হওয়ার পর। ট্রেনিংয়ের সময় একটি কৌশল অবলম্বন করুন যাকে লেখক ট্রু ট্রেড রুল বলেন, অর্থাৎ প্রতিদিন শুধু 2টি উচ্চমানের ট্রেড নিন এবং তারপর পর্যবেক্ষণ করুন। এতে আপনার মানসিক শক্তি সুরক্ষিত থাকে এবং আবেগপ্রবণতাও কমে যায়। এখন লেখক আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, অভিযোজন বনাম প্রতিক্রিয়া, অর্থাৎ পরিবর্তন করার আগে নিজেকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন। আমার ক্ষতিগুলো কি ধারাবাহিকভাবে একই আচরণগত ভুল থেকে হচ্ছে? আমার সিস্টেমে কি একটি পরিসংখ্যানগত সুবিধা আছে যা সময়ের সাথে যাচাই করা হয়েছে? আমি সমন্বয় করছি নাকি কেবল হতাশা প্রকাশ করছি? এই প্রশ্নগুলি আপনাকে স্পষ্টতা দেবে যা আপনার কি পরিবর্তন করতে হবে এবং কেন। এই অধ্যায়ের শেষ ভাবনাটি একটি অত্যন্ত বাস্তববাদী ফোকাসের দিকে ইঙ্গিত করে। লক্ষ্য নিখুঁত হওয়া নয়, লক্ষ্য হল প্রতি সপ্তাহে কম অনিচ্ছাকৃত ভুল করা। অর্থাৎ লক্ষ্য এটি নয় যে আপনি প্রতিটি ট্রেড জিতবেন, বরং এটি হল যে আপনি প্রতি সপ্তাহে প্রতি মাসে একটু কম আবেগবং সিদ্ধান্ত নেবেন, একটু বেশি পরিকল্পনা অনুসরণ করবেন, একটু বেশি উদ্দেশ্যমূলকভাবে চিন্তা করবেন। কারণ যখন আপনি ধীরে ধীরে আপনার মন এবং সিস্টেমকে একটি ছন্দে নিয়ে আসেন তখন ট্রেডিং আর প্রতিদিনের সংগ্রাম থাকে না, বরং এটি একটি স্থিতিশীল, স্পষ্ট এবং আত্মনির্ভর প্রক্রিয়া হয়ে ওঠে। আর এই প্রক্রিয়াটি অবশেষে আপনাকে বাজারের সবচেয়ে কঠিন সময়েও স্থির রাখে। যেখানে 90% মানুষ পড়ে যায় সেখানে আপনি দাঁড়িয়ে থাকেন। অধ্যায় 9 অংশ 1, সেরা ট্রেডার হওয়ার জন্য প্রথমে নিজের ভেতরের ছাত্রটি হওয়া দরকার। নবম অধ্যায়ে এই পুরো বইয়ের সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে পরিবর্তনকারী কথা বলে রূপান্তরকারী শিক্ষা। সত্যিকারের শিক্ষা তখনই শুরু হয় যখন অহং শেষ হয়। এর মানে হলো যতক্ষণ আপনি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করতে থাকেন ততক্ষণ আপনি শেখার দরজা বন্ধ করে দেন। কিন্তু যখন আপনি আপনার অভিজ্ঞতাগুলোকে একজন শিক্ষকের মতো শোনেন, যখন আপনি নিজের মানসিক অবস্থাকে জানেন, তখন আপনি ভবিষ্যতের অনিশ্চিত বাজারেও স্থির থাকেন। এখন লেখক আমাদের শেখার প্রক্রিয়াটি ট্রেনিংয়ে কিভাবে প্রয়োগ হয় তা ব্যাখ্যা করেন। তিনি এটিকে 3টি স্তরে ভাগ করেন। 1. কগনিটিভ লার্নিং, তথ্য সংগ্রহ করা। 2. বিহেভিয়ারাল লার্নিং, অভ্যাস পরিবর্তন করা। 3. ট্রান্সফরমেশনাল লার্নিং,
চিন্তাভাবনার পদ্ধতি পরিবর্তন করা। প্রথম স্তরে আপনি চার্ট পড়া, টেকনিক্যাল প্যাটার্ন, ইন্ডিকেটর ইত্যাদি শেখেন। এটি সবচেয়ে পৃষ্ঠীয় স্তর, যা প্রয়োজনীয় কিন্তু যথেষ্ট নয়। দ্বিতীয় স্তরে আপনি শেখেন কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে সময় মতো এন্ট্রি এক্সিট করতে হয়, কিভাবে মনোযোগের বিচ্যুতিগুলো পরিচালনা করতে হয়। এটি আচরণগত শৃঙ্খলা। কিন্তু তৃতীয় স্তর রূপান্তরকারী শিক্ষা। এটি সেই জায়গা যেখানে আপনি শেখেন কিভাবে চিন্তা করতে হয়। এটি সেই জায়গা যেখানে আপনি আপনার শকথোপকথন উন্নত করেন, যেখানে আপনি আপনার বিশ্বাসগুলোকে প্রশ্ন করেন এবং যেখানে আপনি নিজেকে একটি প্রক্রিয়া হিসাবে দেখতে শুরু করেন, একটি বিবর্তিত সত্তা হিসাবে। লেখক বলেন, সেরা ট্রেডাররা হলো তারাই যারা খোলা সিস্টেম, যারা ক্রমাগত তথ্য গ্রহণ করে, প্রশ্ন করে এবং মানিয়ে নেয়। এখন এই মানসিকতা অর্জনের জন্য লেখক একটি অনুশীলন প্রস্তাব করেন, লার্নিং জার্নালিং। প্রতিদিন কেবল 2টি প্রশ্নের উত্তর লিখুন। 1, আজ বাজার আমাকে কি শেখালো? 2, আজ আমি নিজের সম্পর্কে কি শিখলাম? এই অনুশীলনের মাধ্যমে আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে আপনি শুধু ডেটা সংগ্রহ করছেন না, বরং একটি অভ্যন্তরীণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছেন। এখন লেখক আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলেন, লার্নিং ট্রিগার্স, অর্থাৎ সেই পরিস্থিতিগুলো যা আপনাকে শিখতে বাধ্য করে। আপনি কি তখন আরও ভালোভাবে শিখেছেন যখন আপনি একটি বড় ভুল করেছেন? আপনি কি তখন গভীর থেকে চিন্তা করেছেন যখন লোকসান আপনাকে নাড়িয়ে দিয়েছে? আপনি কি একটি প্যাটার্ন তখন ধরেছেন যখন অন্য কেউ তা ভেঙেছে? লেখক বলেন, প্রতিটি ভাঙনের মধ্যে একটি সফলতার বীজ থাকে, কিন্তু কেবল মনোযোগী শিক্ষার্থীর জন্য। তাই প্রতিটি সমস্যা, প্রতিটি পতন, প্রতিটি ভুলকে একটি লার্নিং ট্রিগার হিসেবে দেখুন। এটিকে ন্যায্যতা দেবেন না, রক্ষা করবেন না, পর্যবেক্ষণ করুন, শোষণ করুন, মানিয়ে নিন। পরিশেষে লেখক এই অংশটিকে এমন একটি ধারণার ওপর শেষ করেন যা আপনার ব্রেনের দিকই পরিবর্তন করতে পারে। আপনার লাভ ক্ষতি আপনার রিপোর্ট কার্ড নয়, আপনার বৃদ্ধি। অর্থাৎ আপনি কি আয় করছেন তা আপনার শেখার প্রমাণ নয়, বরং আপনি কিভাবে পরিবর্তিত হচ্ছেন এটি আসল সফলতা। কারণ যখন আপনি ধীরে ধীরে আপনার মন এবং সিস্টেমকে একটি ছন্দে নিয়ে আসেন, তখন ট্রেডিং আর প্রতিদিনের সংগ্রাম থাকে না, বরং এটি একটি স্থিতিশীল, সুস্পষ্ট এবং আত্মনির্ভর প্রক্রিয়া হয়ে ওঠে। আর এই প্রক্রিয়াটি অবশেষে আপনাকে বাজারের সবচেয়ে কঠিন সময়েও স্থির রাখে। যেখানে 90% মানুষ পড়ে যায়, সেখানে আপনি দাঁড়িয়ে থাকেন। অধ্যায় 9, অংশ 1। সেরা ট্রেডার হওয়ার জন্য প্রথমে নিজের ভেতরের ছাত্রটি হওয়া দরকার। নবম অধ্যায় এই পুরো বইয়ের সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে পরিবর্তনকারী কথা বলে, রূপান্তরকারী শিক্ষা। সত্যিকারের শিক্ষা তখনই শুরু হয় যখন অহং শেষ হয়। এর মানে হলো, যতক্ষণ আপনি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করতে থাকেন, ততক্ষণ আপনি শেখার দরজা বন্ধ করে দেন। কিন্তু যখন আপনি আপনার অভিজ্ঞতাগুলোকে একজন শিক্ষকের মতো শোনেন, যখন আপনি নিজের মানসিক অবস্থাকে জানেন, তখন আপনি ভবিষ্যতের অনিশ্চিত বাজারেও স্থির থাকেন। এখন লেখক আমাদের শেখার প্রক্রিয়াটি ট্রেডিংয়ে কিভাবে প্রয়োগ হয় তা ব্যাখ্যা করেন। তিনি এটিকে 3টি স্তরে ভাগ করেছেন। 1, কগনিটিভ লার্নিং, তথ্য সংগ্রহ করা। 2, বিহেভিয়ারাল লার্নিং, অভ্যাস পরিবর্তন করা। 3, ট্রান্সফরমেশনাল লার্নিং, চিন্তাভাবনার পদ্ধতি পরিবর্তন করা। প্রথম স্তরে আপনি চার্ট পড়া, টেকনিক্যাল প্যাটার্ন, ইন্ডিকেটর ইত্যাদি শেখেন। এটি সবচেয়ে পৃষ্ঠীয় স্তর, যা প্রয়োজনীয় কিন্তু যথেষ্ট নয়। দ্বিতীয় স্তরে আপনি শেখেন কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে সময় মতো এন্ট্রি এক্সিট করতে হয়, কিভাবে মনোযোগের বিচ্যুতিগুলো পরিচালনা করতে হয়। এটি আচরণগত শৃঙ্খলার ক্ষেত্র। কিন্তু তৃতীয় স্তর, রূপান্তরকারী শিক্ষা। এটি সেই জায়গা যেখানে আপনি শেখেন কিভাবে চিন্তা করতে হয়। এটি সেই জায়গা যেখানে আপনি আপনার শকথোপকথন উন্নত করেন, যেখানে আপনি আপনার বিশ্বাসগুলোকে প্রশ্ন করেন এবং যেখানে আপনি নিজেকে একটি প্রক্রিয়া হিসেবে দেখতে শুরু করেন, একটি বিবর্তিত সত্তা হিসেবে। লেখক বলেন, সেরা ট্রেডাররা হলো তারা যারা খোলা সিস্টেম, যারা ক্রমাগত তথ্য গ্রহণ করে, প্রশ্ন করে এবং মানিয়ে নেয়। এখন এই মানসিকতা অর্জনের জন্য লেখক একটি অনুশীলন প্রস্তাব করেন, লার্নিং জার্নালিং। প্রতিদিন কেবল 2টি প্রশ্নের উত্তর লিখুন। 1, আজ বাজার আমাকে কি শেখালো? 2, আজ আমি নিজের সম্পর্কে কি শিখলাম? এই অনুশীলনের মাধ্যমে আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে আপনি শুধু ডেটা সংগ্রহ করছেন না, বরং একটি অভ্যন্তরীণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছেন। এখন লেখক আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলেন, লার্নিং ট্রিগার্স, অর্থাৎ সেই পরিস্থিতিগুলো
যা আপনাকে শিখতে বাধ্য করে। আপনি কি তখন আরও ভালোভাবে শিখেছেন যখন আপনি একটি বড় ভুল করেছেন? আপনি কি তখন গভীর থেকে চিন্তা করেছেন যখন লোকসান আপনাকে নাড়িয়ে দিয়েছে? আপনি কি একটি প্যাটার্ন তখন ধরেছেন যখন অন্য কেউ তা ভেঙেছে? লেখক বলেন, প্রতিটি ভাঙনের মধ্যে একটি সাফল্যের বীজ থাকে, কিন্তু কেবল মনোযোগী শিক্ষার্থীর জন্য। তাই প্রতিটি সমস্যা, প্রতিটি পতন, প্রতিটি ভুলকে একটি লার্নিং ট্রিগার হিসেবে দেখুন। এটিকে ন্যায্যতা দেবেন না, রক্ষা করবেন না, পর্যবেক্ষণ করুন, শোষণ করুন, মানিয়ে নিন। পরিশেষে লেখক এই অংশটিকে এমন একটি ধারণার উপর শেষ করেন যা আপনার মস্তিষ্কের দিকই পরিবর্তন করতে পারে। আপনার লাভ ক্ষতি আপনার রিপোর্ট কার্ড নয়, আপনার বৃদ্ধি। অর্থাৎ আপনি কি আয় করছেন তা আপনার শেখার প্রমাণ নয়, বরং আপনি কিভাবে পরিবর্তিত হচ্ছেন এটি আসল সাফল্য। কারণ যখন আপনি প্রতিদিন একটু ভালো চিন্তা করেন, একটু গভীর থেকে অনুভব করেন এবং একটু সচেতন সিদ্ধান্ত নেন, তখন ট্রেডিং কেবল চার্টের খেলা থাকে না, এটি একটি আত্মিক অনুশীলন হয়ে যায়, যেখানে আপনি প্রতিদিন নিজের কাছাকাছি আসেন। অধ্যায় 9, অংশ 2। আপনি প্রতিদিন ট্রেডিংয়ে জিততে আসেন না, আপনি প্রতিদিন নিজেকে খুঁজে বের করতে আসেন। নবম অধ্যায়ে এখন এই কথাটিকে আরও গভীর থেকে বোঝায় যে শেখা কেবল তথ্য গ্রহণ করা নয়, বরং এটি একটি রূপান্তর। লেখক আমাদের বলতে চান যে যখন আপনি ভেতর থেকে পরিবর্তিত হন, তখনই বাইরের আচরণ এবং তার ফলাফলগুলো স্থায়ীভাবে পরিবর্তিত হয়। এখন এখানে একটা বড় প্রশ্ন ওঠে, আপনি আপনার ট্রেডিংয়ে কোন মানসিকতা নিয়ে শেখেন, স্থির নাকি বৃদ্ধি? স্থির মানসিকতা বলে, আমি এমনই, আমার দ্বারা এটা হবে না, আমার আবেগ আমার নিয়ন্ত্রণে নেই, আমি সবসময় তাড়াতাড়ি আতঙ্কিত হয়ে যাই। বৃদ্ধি মানসিকতা বলে, আমি শিখছি, আমি প্রতিটি অভিজ্ঞতা থেকে বিবর্তিত হচ্ছি, আমি জানি যে উন্নতিতে সময় লাগে, কিন্তু আমি তাতে লেগে আছি। লেখক বিশ্বাস করেন যে যারা ট্রেডিংয়ে বারবার একই ভুল করে, তাদের মধ্যে প্রায়শই স্থির মানসিকতা থাকে। তারা নিজেদের দুর্বলতাগুলো চিনতে পারে, কিন্তু পরিবর্তনের দায়িত্ব নেয় না। তাই লেখক পরামর্শ দেন, সবিচার থেকে সকৌতূহলে সরে যান। অর্থাৎ যখন আপনি লোকসান করেন, তখন নিজেকে দোষারোপ করার পরিবর্তে এই প্রশ্নটি করুন, আমার এই সিদ্ধান্তটি কেন হলো? সেই মুহূর্তে আমার মনে কি চলছিল? আমি কি কোনো পুরনো অভ্যাসের প্রভাবে ছিলাম? যখন আপনি বিচারের পরিবর্তে কৌতূহল আনেন, তখন শেখা দ্রুত হয়, কারণ এখন আপনি আপনার প্যাটার্নগুলোকে একজন বাইরের অবজারভারের মতো দেখতে পারেন। এখন লেখক সচেতন অনুশীলন, ডেলিভারের প্র্যাকটিস নিয়ে কথা বলেন, যা শেখার সবচেয়ে দ্রুত কিন্তু সবচেয়ে কঠিন উপায়। সচেতন অনুশীলনের মানে হলো আপনি কেবল ট্রেড করেন না, বরং একটি নির্দিষ্ট দুর্বলতার উপর মনোযোগ দিয়ে অনুশীলন করেন। উদাহরণস্বরূপ, যদি আপনার এন্ট্রি সময় খারাপ হয়, তাহলে শুধুমাত্র এন্ট্রির প্যাটার্নের উপর 1 সপ্তাহ কাজ করুন। যদি আপনার আবেগপ্রবণ এক্সিটের সমস্যা থাকে, তাহলে প্রতিটি ট্রেনের আগে এক্সিট প্ল্যান লিখুন। যদি আবেগ প্রবণতা থাকে, তাহলে একটি টাইমার লাগিয়ে প্রতিটি সিদ্ধান্তের আগে 60 সেকেন্ডের বিরতি নিন। লেখক বলেন, সচেতন অনুশীলন কষ্ট দেয়, কিন্তু এটি গভীরভাবে নিরাময় করে। অর্থাৎ এই প্রক্রিয়াটি ক্লান্তিকর, কিন্তু আপনাকে ভেতর থেকে পরিবর্তিত করে। এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ টুল আসে, রিপ্লে এবং সিমুলেশন। যেমন খেলোয়াড়রা তাদের ম্যাচের ভিডিও দেখে, তেমনি একজন ট্রেডারও তার নিজের ট্রেডিংয়ের রেকর্ডিং বা রিপ্লে করা উচিত। চার্টকে রিভাইন্ড করুন, ভাবুন এই পয়েন্টে আমি কি ভাবছিলাম, আমি কি তাড়াহুড়ো করছিলাম নাকি সেটআপ স্পষ্ট ছিল, আমি কি লোকসানের ভয় ছিলাম নাকি বাজার সত্যি প্রবণতা পরিবর্তন করেছিল। এই সাপ পর্যবেক্ষণ থেকে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণের গুণগত মান জানতে পারেন। লেখক একটি শেষ কিন্তু খুব অনুপ্রেরণাদায়ক ধারণা দেন, ভুল সবাই করে, কিন্তু যে ভুলকে জ্ঞানে রূপান্তরিত করে সেই আসল শিক্ষার্থী হয় এবং সেই প্রকৃত বিজয়ী। অবশেষে লেখক বলেন, ট্রেডিংয়ের মাধ্যমে আপনি কেবল টাকা বানাচ্ছেন না, আপনি একটি মানসিকতা তৈরি করছেন, এমন একটি দৃষ্টিভঙ্গি যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী, মনোযোগী এবং সত্যবাদী হতে সাহায্য করতে পারে। এবং যখন শেখার এই দৃষ্টিভঙ্গি আপনার অভ্যাসে পরিণত হয়, তখন আপনি বাজারে থাকুন বা জীবনে, প্রতিটি অভিজ্ঞতাকেও সুযোগে রূপান্তর করতে শেখেন। অধ্যায় 10, অংশ 1। প্রতিটি সফল ট্রেডিং সিস্টেমের পেছনে একটি স্থির আত্মা থাকে। অধ্যায় 10-এর এক অংশে লেখক এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছান, যেখানে পুরো বইয়ের ধারণাগুলো এখন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে পরিণত হয়। এখন কথা হয় সাস্টেইনড এক্সেলেন্স নিয়ে, অর্থাৎ এমন একটি ট্রেডিং যা কেবল মাঝে মধ্যে নয়, বরং ধারাবাহিকভাবে স্থিতিশীল এবং প্রভাবশালী থাকে। লেখক বলেন, এক্সেলেন্স ইজ নট এ ডেস্টিনেশন, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অব অ্যাডাপ্টেশন। অর্থাৎ আপনি সফল হলেন, কিন্তু আপনি তা পুনরাবৃত্তি করার সিস্টেম তৈরি করেননি। আপনি ভালো ট্রেড করলেন, কিন্তু কেন করলেন তা বিশ্লেষণ করেননি। আপনি যা পরিবর্তন করেছেন তা কেন পরিবর্তন করেছেন তার ট্র্যাক রাখেননি। এই কারণেই লেখক বলেন, বাজার পরিবর্তিত হয় এবং আপনাকেও পরিবর্তিত হতে হয়। কিন্তু লেখক সতর্ক করেন, পরিবর্তন তখনই করুন
যখন আপনি পরিবর্তনের প্রয়োজনীয়তাকে উদ্দেশ্যমূলকভাবে দেখেছেন, কোনো তাড়াহুড়ো বা ভয় থেকে নয়। কৌশলগত অভিযোজনের জন্য প্রতি সপ্তাহে একটি মাইক্রো রিভিউ করুন। এই সপ্তাহে বাজারে কি পরিবর্তিত হয়েছে? আমার ট্রেডিং সিস্টেমে কি সেই পরিবর্তনের হিসেব আছে? আমার ডেটা কি বলছে যে এখন কিছু সমন্বয় করার সময় হয়েছে? এই 3টি প্রশ্ন আপনাকে স্পষ্টতা দেবে যে আপনাকে কখন পরিবর্তন করতে হবে এবং কখন আপনার সিস্টেমের ওপর বিশ্বাস রাখতে হবে। এই অধ্যায়ের প্রথম অংশের সারসংক্ষেপ হল, শ্রেষ্ঠত্ব একটি গন্তব্য নয়, এটি পরিবর্তনের একটি সিস্টেম। প্রতিটি দিনে একটু প্রস্তুতি, একটু সততা এবং একটু পর্যবেক্ষণ, প্রতিটি সিদ্ধান্তে সচেতনতা, প্রতিটি লোকসানে শান্ত এবং প্রতিটি পরিবর্তনে বুদ্ধিমত্তা। এবং যখন এই ট্রেড একটি সিদ্ধান্ত, এই সেই মুহূর্তগুলো যা আপনার পুরো ক্যারিয়ারের দিক নির্ধারণ করে। প্রশ্ন এটি নয় যে আপনি জিতবেন নাকি হারবেন, প্রশ্ন এটি যে আপনি প্রতিদিন কিভাবে চিন্তা করেন। অধ্যায় 10 অংশ 2, ট্রেডিং মাস্টারি ইজ সেলফ মাস্টারি। অধ্যায়ের শেষ অংশ এখন আপনাকে সেই মোড়ে নিয়ে আসে যেখানে ট্রেডিং একটি অভ্যন্তরীণ শিল্পে পরিণত হয়। এখন কেবল সিস্টেম, জার্নাল বা আবেগপ্রবণ নিয়ন্ত্রণের কথা নয়, এখন কথা হলো একজন সম্পূর্ণ মানুষ হিসেবে ট্রেডার নিয়ে। লেখক আমাদের বলেন যে একজন সফল ট্রেডার হওয়ার মানে হলো নিজেকে একটি মেশিনের মতো প্রশিক্ষণ দেওয়া নয়, বরং একজন সচেতন মানুষের মতো বিকশিত করা। কারণ যখন আপনি আপনার জীবন একটি বিশৃঙ্খলা, জটিল, উত্তেজনাপূর্ণ মানুষ হিসেবে যাপন করেন, তখন আপনি ট্রেডিংয়েও একই আচরণ পুনরাবৃত্তি করেন। তাই লেখক বলেন, আপনার জীবন আপনার ট্রেডিংকে সরাসরি প্রভাবিত করে। একটি মানুষের জীবন 5টি প্রধান ক্ষেত্রে বিভক্ত: 1. শারীরিক সুস্থতা, 2. মানসিক স্বচ্ছতা, 3. আবেগপ্রবণ ভারসাম্য, 4. উদ্দেশ্যের সাথে সঙ্গতি, 5. সম্পর্কের স্বাস্থ্য। যদি এর মধ্যে কোনো ক্ষেত্রে উপেক্ষিত থাকে, তাহলে তা অজান্তেই আপনার সিদ্ধান্ত নেওয়ার শক্তি, ধৈর্য এবং আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। লেখক কিছু গভীর উদাহরণ দেন। যদি আপনি পর্যাপ্ত ঘুম না নেন, তাহলে সিদ্ধান্তের ক্লান্তি তাড়াতাড়ি আসবে। যদি আপনার সম্পর্কগুলোতে উত্তেজনা থাকে, তাহলে আপনার অবচেতন আবেগপ্রবণ অস্থিরতা বাড়বে। যদি আপনার জীবনে কোনো বড় উদ্দেশ্য না থাকে, তাহলে আপনার ট্রেডগুলো কেবল অর্থের পিছনে দৌড়াবে। লেখক একজন ট্রেডার হিসেবে সম্পূর্ণ ব্যক্তিত্বের উপর জোর দেন, অর্থাৎ একজন ট্রেডার যিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে একইভাবে সচেতন, সংযত এবং উদ্দেশ্যপূর্ণ। লেখক বলেন, যখন আপনি আপনার শরীরের কথা শোনেন, আপনার আবেগগুলোকে স্বীকার করেন, আপনার সম্পর্কগুলোতে সততা আনেন এবং আপনার সময়ের প্রতি সম্মান জানান, তখন আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি স্পষ্ট হয় এবং এই স্পষ্টতাই আপনাকে বাকি 90% থেকে আলাদা করে। দিনের শেষে 10 মিনিট বসে এই 5টি প্রশ্নের উত্তর নিজেকে জিজ্ঞাসা করুন। 1. আমি আজ কি শিখলাম? 2. আমি নিজের সাথে কতটা সৎ আচরণ করেছি? 3. আমার সিদ্ধান্তগুলো কি আমার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ ছিল? 4. আমি কি ভয় থেকে কাজ নিয়েছি নাকি স্বচ্ছতা থেকে? 5. আমি কি আজ একজন ভালো মানুষ হয়েছি? যদি আপনি প্রতিদিন এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে যান, তাহলে আপনার ট্রেডিং কেবল লাভজনক হবে না, এটি চরিত্র গঠনের একটি প্রক্রিয়া হয়ে উঠবে। এবং অবশেষে লেখক এই মহান যাত্রাটিকে একটি বাক্যে শেষ করেন, ট্রেডিং মাস্টারি ইজ সেলফ মাস্টারি। বাজার কেবল আপনার মনে রায় না, এটাই এই বইয়ের সারসংক্ষেপ। কোনো জাদুকরী সিস্টেম নয়, কোনো নিখুঁত ইন্ডিকেটর নয়, বরং একজন সৎ, সচেতন, ক্রমাগত উন্নয়নশীল মানুষ যে বাজারের আগে নিজেকে বুঝতে চায়। এবং যদি আপনি এমন একজন মানুষ হবার পথে থাকেন, তাহলে আপনি কেবল একজন মহান ট্রেডার হবেন না, বরং একজন ভালো মানুষও। এবং যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়, তাহলে এটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার মনে হয় এই তথ্যটি অন্য কারোর জন্য উপকারী হতে পারে, তাহলে এটি শেয়ার করুন, কারণ সত্যিকারের জ্ঞান হলো সেই জ্ঞান যা ভাগ করা হয়। নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করুন।